পাকিস্তান আর্মি যে বিরাট আর্মি, ডিফেন্স বাজেট বাড়ানো, আর্মি রাজার মতো, এটা কারণ इंडिया एनिमी, इंडिया दुश्मन है, इसलिए हमको तैयारी करना है, এই ডিফেন্স বাজেট বড়। আর্মি তার এই ন্যারো প্রফেশনাল ইন্টারেস্টের জন্য ইন্ডিয়ার সাথে এই ঝামেলাটা জিয়ে রাখে। সাধারণ মানুষ আমি যতটুকু বুঝি দে আর নট অ্যান্টি ইন্ডিয়ান। সাধারণ মানুষ কোনো তার ওখানে যে প্রয়োজন যেটা বাংলাদেশে পায় না। আমার ছোটো বোনরা বাংলাদেশে শাড়ি কিনতে হলে ঈদের আগে কোথায় আসে? চলো ক্যালকাটায় যাই। কেন? আমি জিজ্ঞেস করেছি যে তোদেরও তো শাড়ি খুব ভালো, জামদানি টামদানি। বললাম হ্যাঁ জামদানি রাজশাহী সিল্ক, কিন্তু ওই একটা দুইটা ব্যাগ। ইন্ডিয়া এসে আমি দক্ষিণ এবং কলকাতাতে যদি ঢুকি 30টা 20টা স্টেটের এম্পোরিয়াম, 20 রকম শাড়ি পাই, এই ভ্যারাইটি এবং দাম। তো শাড়ি কেনার থেকে ছেলেপেলেদের লেখাপড়া শেখানোর থেকে শুরু করে, হ্যাঁ ঈদের বাজার করার থেকে শুরু করে চিকিৎসা, প্রত্যেকটা ব্যাপারের জন্য তো এইখানে আসে। এছাড়াও বাংলাদেশে একজনের হাতে প্রথম টাকা যখন আসে, আমার এটা দেখা একেবারে, সে প্রথম কোথায় যায়? চলো মিয়া ক্যালকাটায় যায়, একটু ঘুরে আই। সিঙ্গাপুর, ব্যাংকক ওগুলি পড়ে, বেশি টাকা হলে। বাংলাদেশ ভারতে আসলে ভারতের রাজনীতির ব্যালেন্স পাল্টে যাবে। বাংলাদেশ ভারতে আসলে সিকিমের মতো একটা এমপি না, 70টা এমপি ইন্ডিয়ান পার্লামেন্টে যাবে। পশ্চিমবঙ্গের সাথে যোগ দাও, ত্রিপুরা আসাম যোগ দাও, 130-35টা বাঙালি এমপি। আগামী দিনে প্রাইম মিনিস্টার ভারতবর্ষের রেড ফোর্টে দাঁড়িয়ে লেকচার নরেন্দ্র মোদী, অমিত শাহ, রাজনাথ সিং না, বা রাহুল গান্ধী না, বেঙ্গলের কেউ দেবে। এই আসিফ নজরুল, হ্যাঁ ল অ্যাডভাইজার 26 লক্ষ ভারতীয় বাংলাদেশে চাকরি করে। তো আমি আসিফকে চিনি, ওই 26 লক্ষ ভারতীয় চাকরি করে নিয়ে দেখাও তো। এখন তো তোমরা ক্ষমতা আসতো, তো 26 লক্ষ লোককে ফেরত পাঠাও। তো 26 লক্ষ লোক ফেরত পাঠালে তো চোখে পড়বে, কোথায় 26 লক্ষ? এগুলি সব শালা বাতেলা বলি না আমরা, কাঁচা কলকাতার ভাষা হচ্ছে বাতেলা। আমার কথা হচ্ছে ইউনূস সাহেবের যদি গুর্দার জোর থাকে, বুকের পাঠা থাকে, বিএনপি জামাতের যদি বুকের পাঠা থাকে, তারেক রহমান যদি মাইকালাল হয়ে থাকে, আওয়ামী লীগকে নির্বাচনে আসতে। ওয়াকার সাহেব এই আন্দোলন যদি আটকাতেন, যারা লোকজন ভাঙচুর করছে, যারা শেখ হাসিনার বাড়িতে থেকে লুটপাট করছে, ওর ইভেন অন্তর্বাস তুলে ধরছে সব ছোট লোকের দল, এদেরকে আর্মি আটকানোর দায়িত্ব না? আর্মিকে ডাকা যখন হয়েছে ইন এইড টু সিভিল অথরিটি, আই উইল নট ফায়ার অন মাই বয়েজ। হোয়াট ডু ইউ মিন? এখানে যদি আর্মি নামায় এরকম একটা গন্ডগোল হয়, এই যেমন কলকাতা একবার ওই তাসলিমা নাসরিনকে নিয়ে হয়েছিল, আর্মিকে নামানো হয়েছে, আর্মি কি প্রয়োজন হলে ফায়ার করবে? নিশ্চয়ই করবে, টু রেস্টোর ল অ্যান্ড অর্ডার, দ্যাট ইজ দেয়ার জব। তা আওয়ামী লীগের লোকজন এই যে টেরর ক্রিয়েট করা হচ্ছে, হিন্দুদের উপর আক্রমণ কেন করেছে? দিস ইজ পলিটিক্যাল। ইউনূস যে বলছে এটা পলিটিক্যাল, ইয়েস ইট ইজ পলিটিক্যাল। কেন? হিন্দুরা যাতে গিয়ে ভোট না দেয়। তো অনেক বাংলাদেশের বর্তমান সমাজকে বলতে দেখা যায় 7 সিস্টার্স নিয়ে নানা রকম হুমকি, 7 সিস্টার্স দখল করে নেব, এটা আক্ষরিক অর্থে আপনি কীভাবে দেখেন? চেষ্টা করে দেখো না 7 সিস্টার, তারপরে কি হবে দেখে নাও। পাকিস্তানের যা হয়েছে তার থেকেও খারাপ অবস্থা হবে তোমার। এগুলি কেউ কোনদিন বাংলাদেশ আর্মিকে যুদ্ধ করবে না। কেউ তো বার্মিজ আর্মির সামনে দাঁড়াতে ভয় পায়। আরাকান আর্মি যেটা গেরিলা পোস্ট, তারা বিস্তীর্ণ অঞ্চল পার্বত্য চট্টগ্রামে দাপিয়ে বেড়াচ্ছে, বাংলাদেশ আর্মি ওখানে ভয়ের চোটে পেট্রোলিংয়ে যায় না। আমি এরিয়াগুলি তোমায় বলে দিচ্ছি, কারণ আমার ওখানে লোকজন আছে। এই চাকমা টাকমা আমার প্রচুর, এদের আলী কদম, রুমা, এই জোনটা দিয়ে আরাকান আর্মির যে এখন নাম্বার 2% ইজ মাই ফ্রেন্ড কাইন্ড টুকা, একটা অ্যান্টি ইন্ডিয়ান হাওয়া ছাড়া এদের তো আর কোনো ক্যাপিটাল নেই। হ্যাঁ, তো ওই ইন্ডিয়াকে গালিগালাজ করো, কিন্তু দেখবে ওই যে হাদি এত ইন্ডিয়াকে গালিগালাজ দিত, ওকে ও গুলি যখন লেগেছে, তারপরে ওকে যেই অ্যাম্বুলেন্সটা করে হসপিটাল নিয়ে, ওই অ্যাম্বুলেন্সটা ইন্ডিয়া। ওকে আমি জামু পেট্রাপোল, ওই সীমান থেকে 2টা ট্রাক ড্রাইভারের কষায় 2টা থাপ্পড় মারো, ওরা স্ট্রাইক করবে, 7 দিন বাংলাদেশে গাড়ি যাবে না, চালের দাম 50 থেকে 100-150 টাকা কিলো হবে, দেখবা লম্বা হয়ে তোমার পায়ে পড়ছে। সে বাংলাদেশ সিধা করতে 5 মিনিট লাগে। চিকেন নেক্স এখন সবচেয়ে চর্চিত বিষয়, এটা নিয়ে আপনার বিশ্লেষণ? তুমি যদি আমার মুরগির গলার দিকে দেখো, তোমার 2টা মোরগ আছে, আমি 2টারই কাইটা দিতে পারি, ওইগুলি নিয়ে ফাইট। উই আর নট বদার্ড অ্যাবাউট বাংলাদেশ আছে মিলিটারি থ্রেট। বাংলাদেশ যেটা যে পাকিস্তানি এখানে ঢুকে টেরর ফেরার, ওইটা একটা রিয়েল প্রবলেম। নমস্কার, শুনবো তোমায়ের এই প্ল্যাটফর্মে আপনাদেরকে স্বাগত জানাই। আমি সুচারু। আর শুনবো তোমায় মানে আপনারা জানেন, সমাজের বিভিন্ন ক্ষেত্রের মানুষকে আমরা নিয়ে আসি তাদের কথা শোনবার জন্য এবং অনেক অজানা কিছু জানবার জন্য। আর আজকে শুনবো তোমায়ের অতিথি যিনি, তিনি একদিকে সিনিয়র সাংবাদিক, আবার অন্যদিকে তিনি একজন লেখক। বিশেষ করে
নর্থ ইস্ট থেকে শুরু করে বাংলাদেশকে যিনি হাতের তালুর মতো চেনেন, তিনি আজকে আমাদের অতিথি। আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন বিশিষ্ট সিনিয়র সাংবাদিক সুবীর ভৌমিক মহাশয়। সুবীর, আপনাকে স্বাগত জানাই আমাদের এই শুনবো তোমার এই প্ল্যাটফর্মে। এবং প্রথমেই আপনার কাছে যে প্রশ্নে যাব সেটা হচ্ছে, এই যে বর্তমান বাংলাদেশ আমরা দেখছি, 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পর কি এই বাংলাদেশকে আমরা বদলে যেতে দেখব, বা আবার আগের বাংলাদেশ হিসেবে দেখতে পাবো? তোমার প্রশ্নের মধ্যে অনেকগুলি প্রত্যাশার গন্ধ আমি পাচ্ছি। আমি প্রথমেই তোমাকে একটা জিনিস একটু বলতে চাই, 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবেই এটা ধরে নেওয়া বোধহয় ভুল হবে। হ্যাঁ, সাহেবরা বলে না, মেনি এ স্লিপ বিটুইন দ্য কাপ অ্যান্ড দ্য লেপ। অনেক গোলমালের জায়গা এখনও আছে, কারণ একটা বিরাট চাপ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের উপর তৈরি করা হচ্ছে অনেকটাই ভারতের থেকে। কিছু কিছু পশ্চিমী দেশও এখন তাতে যোগ দিয়েছে যে ইনক্লুসিভ ইলেকশন, অর্থাৎ সবাইকে নিয়ে নির্বাচন করতে হবে, অর্থাৎ আওয়ামী লীগ। কারণ আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে নির্বাচন করা মানে ভারতে কংগ্রেস বাদ দিয়ে নির্বাচন করা সম্ভব না। তারপরে তুমি বলবে সব ঠিক আছে। আজকে যেমন মায়ানমারে অং সান সুচি, তার যে দল এনএলডি, তাকে তার রেজিস্ট্রেশন কেড়ে নেওয়া হয়েছে, অমুক হয়েছে, অং সান সুচিকে জেলে ঢুকিয়ে দিয়ে আজকে নির্বাচন করে সেনাবাহিনী, সেনাপন্থী ইউএসপিডিপি, তারা দেখবে ফার্স্ট রাউন্ড ইলেকশনে বলছে হ্যাঁ আমরা জয়যুক্ত হচ্ছি, আমরা 112-র মধ্যে 82টা সিট পেয়েছি। কী করে পেয়েছো? যেসব সিট ওরা পেয়েছে, যেমন নেপিডো ওদের যে রাজধানী, আমি বাংলাদেশ বা নর্থ ইস্টের মতো মায়ানমারটা খুব ভালো করে জানি, আমি ওদের ভাষা বলতে পারি এবং ওখানে কাজ করেছি। তো এই সব জায়গায় সব এনএলডি জয়ী হয়েছিল। এবার এরা জিতছে কেন? এনএলডি সিনে নেই। তো এনএলডিকে বাদ দিয়ে, অর্থাৎ দেশের সবথেকে বড় রাজনৈতিক দলকে বাদ দিয়ে আমি ঢোল বাজাচ্ছি, আমি গণতন্ত্র করছি, আমি নির্বাচন করছি। বাংলাদেশেও ব্যাপারটা তাই দাঁড়াবে। আওয়ামী লীগ বাদ দিয়ে নির্বাচন, এই নির্বাচন নানাভাবে প্রশ্নবিদ্ধ। প্রথম কথা হচ্ছে, কারা নির্বাচনটা করছে? অন্তর্বর্তীকালীন সরকার। ইউনূস সাহেব বাংলাদেশের সংবিধানে হাত রেখে শপথ নিয়েছেন, কোরআন শরীফে হাত রেখে শপথ নেননি। এই সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো প্রভিশন নেই। তারপরে উনি তো নির্বাচন করতে যাচ্ছেন, নির্বাচনের সাথে একটা জিনিস জুড়েছেন, গণভোট, রেফারেন্ডাম, ইয়েস নো। জুলাই সনদ গৃহীত হবে না হবে না? হবে না। রেফারেন্ডামেরও কোনো প্রভিশন বাংলাদেশের কনস্টিটিউশন নেই। সো বোথ দি অথরিটি হোল্ডিং দ্য ইলেকশন, যে করাচ্ছে, আর যেভাবে ইলেকশনটা হচ্ছে, দুটোই টোটালি ইলিগাল। আর তার মধ্যে আওয়ামী লীগ সিনে নেই, তো মেজর দল সিনে নেই। হ্যাঁ, আমেরিকাতে আজকে ডেমোক্র্যাটরা হেরে গেছে, তো ট্রাম্প কি এটা বলবে যে আগামী নির্বাচনে ডেমোক্র্যাটরা থাকবে না, দে উইল বি ব্যান্ড? কংগ্রেস হেরে গেছে, তো আগামী নির্বাচনে কি বলবে যে কংগ্রেস নেই रहेगा, सिर्फ बीजेपी अकेला चुनाव करेगा और उसके साथ चामचाओं के साथ? তো এগুলি হয় না। বাংলাদেশে যেটা করছে ওই মায়ানমারের মতো। মায়ানমারে একটা দীর্ঘদিনের সেনা শাসনের ট্র্যাডিশন আছে, যেমনটা পাকিস্তানে আছে। বাংলাদেশের একটা পাকিস্তানের ভূত তো সবসময় বিরাজ করেছে, মুক্তিযুদ্ধের পরেও সেই ভূত কোনো সময় যায়নি, পুরোপুরিভাবে যায়নি। বিশেষ করে বঙ্গবন্ধু মারা যাওয়ার পরে সেই ভূত নানাভাবে নানা কায়দায় ফিরে এসছে। জামায়াত ইসলামী আবার ফিরে এসছে, আবার বৈধতা পেয়েছে, আবার তারা রাজনীতি করেছে, এবং এই বিএনপি তাদের সাথে কোয়ালিশন করেছে। আজকে অবশ্য তাদের মধ্যে খুব গণ্ডগোল হচ্ছে অ্যাপারেন্টলি, যা দেখা যাচ্ছে। তো প্রশ্নটা হচ্ছে, নির্বাচন যথেষ্ট প্রশ্নবিদ্ধ। এখন এই নির্বাচনে যদি শেষ পর্যন্ত আওয়ামী লীগকে আনতে হয়, তাহলে 12ই ফেব্রুয়ারি নির্বাচন করাটা বোধহয় মুশকিল হবে, নির্বাচনটা খানিকটা পেছাতে হবে। আর যদি সেটা না হয়, তাহলে দেশের অবস্থা কি দাঁড়াবে? আওয়ামী লীগ নির্বাচনে যোগদান না করতে পারলে, কেন একটা জিনিস মনে রাখবে, আওয়ামী লীগ কিন্তু চীনের কমিউনিস্ট পার্টি না, বা মানে এরকম কিছু না, বিপ্লবী দল না। বরাবরই তারা নির্বাচন কেন্দ্রিক দল। পাকিস্তানেও তারা নির্বাচন করেছে। বঙ্গবন্ধু 70-এর নির্বাচনে বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ এককভাবে জয়ী হয়ে তারা পাকিস্তানে ক্ষমতা চেয়েছিল, বঙ্গবন্ধুর প্রধানমন্ত্রী হতে। সেটা পাকিস্তানিরা মেনে নেয়নি। তারপরে গণহত্যা শুরু হলো, আওয়ামী লীগ বাধ্য হয়েছে অস্ত্র তুলতে। আজকের পরিস্থিতিতে যদি ইউনূস সাহেব একেবারে আওয়ামী লীগের দেয়ালে পিঠ থেকে যাচ্ছে, তো আর এত বড় দল, তো তারপরে যদি তারা মানে নির্বাচনী রাজনীতির বাইরে অন্য কোনো পন্থা চিন্তা করেন, এর দোষ কিন্তু পুরোপুরি হবে ইউনূস সাহেবের উপরে। অর্থাৎ তুমি রাজনীতি করতে চাইছো, যে শেখ হাসিনা বারবার বলছে যে আমি তো বিএনপির মতো নির্বাচন বর্জন না, আমি তো নির্বাচন করতে চাই, কিন্তু আমার রেজিস্ট্রেশন বাতিল করছে,
হ্যাঁ এইসব হচ্ছে, তো এগুলি কি করে মেনে নেব? এরপরে হয়তো শেখ হাসিনার হাতেও ব্যাপারটা থাকবে না, যারা অপেক্ষাকৃত তরুণ একটু গরম রক্তের, তারা বলবে যে শালা নির্বাচন করতে পারুন না তো তাহলে বন্দুক তুলে নাও, আবার আরেকটা 71, তাহলে তো পরিস্থিতি অন্যরকম হয়ে যাবে, গোলমালে হয়ে যাবে। তাই জন্য অনেক ইভেন্ট বাট এখানে রয়ে গেছে। আর যেটা তুমি বললে আগের বাংলাদেশ দেখতে পাবো কি না, এইবার যে আন্দোলনটা হয়েছে, বিপ্লব টিপ্লব অনেকে অনেক কিছু বলে, ওগুলি আজে বাজে কথা। মূলত যে জুলাই অগাস্টের যে ঘটনা, যে আন্দোলন এবং শেখ হাসিনার পতন এবং তারপরে যে ধারা আমরা লক্ষ্য করছি, সেখানে একটা খুব সুপরিকল্পিতভাবে 71, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, এই ব্যাপারগুলো মুছে ফেলার একটা চেষ্টা হচ্ছে, যেটা আমরা দেখেছি 32 নম্বর ধানমন্ডি ভেঙে ফেলার মধ্যে দিয়ে, এবং এই প্রক্রিয়াটা চলছে। অর্থাৎ একটা চেষ্টা আছে যে বাংলাদেশ আর বাংলাদেশ নয়, ওটাকে বাঙালি পাকিস্তান বানাতে হবে। কারণ এটা বাংলার মানুষ মেনে নেবে কি? আমার ধারণা মেনে নেবে না। ইতিমধ্যেই বাংলাদেশে আমি অনেক সাধারণ মানুষের সাথেও কথা বলি, এমন লোক আছে রিক্সাওয়ালা, এখনও তার সাথে ফোনে কথা হয়, তার বাড়িতে গিয়ে দাওয়াত খেয়েছি, ওরা যেটা বলে আর কি, দাওয়াত, হ্যাঁ, যে 3 দিন রিক্সায় উঠেছি, ভাইজান আমার বাড়িতে খাইবেননি, আরে তোর বাড়িতে গেলে তো তোর আধা বেলা কাজ নষ্ট হবে, না 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 না, আমি জুম্মার দিন আসেন, সকালে নামাজ কালাম বাড়িতে করে বাসায় থাকি, তার বাড়ি থেকে মাটিতে বসেও খেয়েছি, এই টাইপেরও আছে। তো এদের মুখে কিন্তু একটা কথা চলে এসছে, আগেই ভালো আসিলাম। আমার এক ভাগ্নি আছে, ওর মাকে আপু ডাকতাম, আমি বিডি নিউজ যেখানে কাজ করলাম ক্যান্টিন ম্যানেজার, তো আপার সাথে একটা সম্পর্ক ভালো হয়েছে, আমার মাইয়াটির একটু দেখিস, ওদের লোন টোন করিয়ে দিয়েছিলাম, তো ওরা আমাকে মামা বলে, তো বলে মামা তুমি লোন টোন করাই দিয়েছিলে, আমরা দোকান টোকান করে 3 বোন ভালোই ছিলাম, তো যেটা হইলো আওয়ামী লীগের আমলে ছাত্রলীগের পোলাবান আইতো, এই আপা ভালোই তো ব্যবসা চলতেছে, 400-500 টাকা চাঁদা দিতাম, একটু চা কফি খাওয়াই দিতাম, ফাস্টফুডের একটা ওদের ব্যাপার আছে, ওই কফির মেশিন টেশিন, আপা খুশি হয়ে চলে যেত। এইবার তো মামা ইউনুস মিয়া আসার পর আমাদের দোকান লুট হয়ে গেছে, লাইন দিয়ে গ্যান্ডেরিয়া, ওরা গ্যান্ডেরিয়া থাকে না, প্রায় 50টা দোকান লুট হয়েছে, আমার দোকানে লুট হয়েছে, 2 লাখ টাকার মাল আমার পুরা নিয়ে চলে গেছে। আমি এখন 2 লাখ টাকা কই থেকে জোগাড় করবো? আমরা এতিম মানুষ, এতিম মানে খুব দিন দরিদ্র বলে, তা আমি 2 লাখ টাকা কোথা থেকে জোগাড়? আর আগে তুমি যাদের বইলে টেলে লোন করাই দিছিল, তারা তো এখন নিজেই দেশ ছেড়ে, মানে তখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আমাদের অনেক ছোটো ভাই চালা চাউন্ডা বিভিন্ন ব্যাংকের ডিরেক্টর ফিরেক্টর, লোন করায় দেয় আমার ভাগ্নি, হ্যাঁ আমি দায়িত্ব নিয়ে করে দিই, আমি বাংলাদেশে তখন কাজ করি। তো এই অবস্থা, তো এরা তো একেবারে সাধারণ মানুষ, নন পলিটিক্যাল, তো এরাই বলছে না আগেই ভালো আসলাম, শেখের বেটি ছাড়া এই দেশ চলবে না, শেখের বেটির ডান্ডা দরকার আছে, এই সব বদমাইশ সব সব ঠান্ডা রাখবে। তো কিন্তু এটা কমন মানুষের মধ্যে, কিন্তু এই জায়গাটাতে নির্বাচনে যদি আওয়ামী লীগকে না করতে দেয়, আমার দৃঢ় বিশ্বাস যে আজকে যদি নির্বাচন করতে দেয় এবং আওয়ামী লীগ খানিকটা সময় পায়, এই যে ফিলিংটা, আওয়ামী লীগ অনেক ত্রুটি আছে, অনেক কিছু গোলমাল করেছে, কিন্তু এই যে গত 1-1.5 বছরে মানুষের যে অভিজ্ঞতা, এর পরিপ্রেক্ষিতে দেখবে আওয়ামী লীগ কিন্তু ইলেকশনে খুব খারাপ করবে না। আওয়ামী লীগের একটা 35-40% ভোট সবসময় আছে, জামাত কোনোদিনই 10%-এর উপরে ভোট তার যায়নি, এই বাজারে হয়তো একটু বেশি ইসলাম টিসলাম হই 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 করেছে। কিন্তু বাংলাদেশের কি জানো তো, বাংলাদেশের মুসলমান আমি যদি বুঝে থাকি, ধর্মটা যেমন গুরুত্ব তার কাছে আছে, নামাজ কালাম করো, কিন্তু তুমি অ্যাভারেজ একটা বর্ডার ক্রস করে ওপারে গিয়ে 10টা লোককে র্যান্ডাম যদি দাঁড় করে, এই মেয়ে আপনি কে? আমি বাঙালি, কেউ বলবে, খুব কম 1-8 লোক বলতে পারবি মুসলমান, মানে তার মূল পরিচিতিটা, বাইরের পরিচিতিটা, ধর্মটা সে করে, সিরিয়াসলি করে, কিন্তু বাঙালি ব্যাপারটা সে ছাড়তে রাজি না। মহিলাদের ক্ষেত্রে এই যে দীপুমণি, আমার ছোটো বোন, আমার অনেক বোন আছে বাংলাদেশে, মুসলমান বোন ভাইপোটা দেয়, এরকম সম্পর্ক, তো মঙ্গলসূত্র পড়ে। তারা হালিম কালকে আমায় বলছিল, বড় অভিনেত্রী, পরে শেখ হাসিনার মন্ত্রী, বলে দাদা আমি তো মঙ্গলসূত্র পড়ি, যদিও ডিভোর্স হয়ে গেছে, যাই হোক। তো এই যে একটা বাঙালি কালচারের ব্যাপার রয়ে গেছে না, এবং মহিলাদের বিশেষ করে একটা স্বাধীনতার ব্যাপারটা পায়। ইউনূস সাহেব যে কমিশনগুলি করেছে, তার মধ্যে একটা মহিলা বিষয়ক কমিশন, তো তার রিপোর্ট, ওনার যে চেয়ারম্যান শিরিন হচ্ছে জাফরুল্লাহ সাহেবের বউ, জাফরুল্লাহ চৌধুরী, বিখ্যাত। শিরিন তো খুব স্ট্রং নারীবাদী, নারী পক্ষ এইসবের নেত্রী, তো ও পূর্ণাঙ্গ রিপোর্ট দিয়েছে এবং সেখানে পরিষ্কারভাবে বলেছে ইনহেরিটেন্স, ডাইভোর্স, প্রপার্টি, এই 3টে ক্ষেত্রে মহিলাদের সমান অধিকার থাকতে হবে, ওই ইসলামিক লটাও দেখিয়ে বঞ্চিত করা যাবে।
এটা নিয়ে তো মোল্লারা তেড়ে বেগুনে জ্বলে উঠেছে, হেফাজত বিরাট মিটিং করেছে এবং সেখানে এক মহিলার কুশপুত্তলিকা তৈরি করে সেটার শাড়ি টেনে টেনে খোলা হচ্ছে জুতো দিয়ে পেটানোর জন্য, অশ্লীল একটা। এবং এরা ইউনূস সাহেবকে প্রচণ্ড চাপ দিয়েছে যে এই রিপোর্ট যদি বাতিল না করো তোমায় দেখে নেবো, তোমার সরকার পেল। ইউনূস সাহেব কিন্তু এই রিপোর্টটা চেপে গেছে। তো এই মহিলারা তারা একটা জিনিস বোঝে যে আমি ধর্ম করব, আমি নামাজ কালাম করব, সবই ঠিক আছে, কিন্তু এই বাড়াবাড়িটা ইসলামের নামে এটা ওরা করবে না। কেন? ওদের অধিকার খর্ব হবে, হ্যাঁ, ওই ঘরে ঢুকিয়ে দেওয়া হবে। এই যে গার্মেন্ট ইন্ডাস্ট্রি, 70% ওয়ার্কার্স দে আর উইমেন। এই গার্মেন্টই তো ওদের মেইন ইন্ডাস্ট্রি, বস্ত্র। তো এই জায়গায় দাঁড়িয়ে এই সব মহিলা, আর বাঙালি মহিলা, ভাই মুসলিম ঠিক আছে কিন্তু বাঙালি মহিলা তো সে তার ক্ষমতা তুমি কেড়ে নেবে। দীপুমণি যেটা বলেছে, আমি টিপ পড়ি এই নিয়ে, যারা হইচই করছে তাদের উদ্দেশ্যে আমি বলছি, আমি ধর্মপ্রাণ মুসলমান কিন্তু আমি বাঙালি এবং আমি নারী। এই টিপ পড়া আমার জন্মগত অধিকারী, অধিকারে যে হাত দেবে হাত ভেঙে ঘুরিয়ে দেবো। আজকে তাকে জেলে ঢুকিয়েছে, কোর্টে তাকে মারধর করেছে এইসব এই ইসলামিক গ্রুপের লয়াররা। আপনার কাছে এবার একটা দ্বিতীয় প্রশ্নে আসবো। 2013 সালে ভারত বাংলাদেশ যে প্রত্যর্পণ চুক্তি, সেই চুক্তি অনুযায়ী বিচারের নেপথ্যে সৎ উদ্দেশ্য না থাকলে প্রত্যর্পণ নয়, অপরাধের রাজনৈতিক চরিত্র থাকলেও প্রত্যর্পণ নয়। এই যে পয়েন্টটা, বিচারের নেপথ্যে সৎ উদ্দেশ্য না থাকলে বাংলাদেশে কেমন সৎবিচার হয়েছে বলে আপনি মনে করছেন? একেবারেই হয়নি, এটা ক্যাঙ্গারু কোড। প্রথম কথা হচ্ছে এখানে দেখো প্রত্যেকটা জিনিসে আইন ভেঙে কাজ করা হচ্ছে এবং ইউনূস সাহেব আইন ভাঙার চ্যাম্পিয়ন হয়ে গেছেন। এদিকে ওনার একটা ইমেজ, নোবেল লরিয়েট অমুক তমুক, এগুলি সাহেবরা খায়, আমরা তো ক্লোজ আপ, উই ওয়াচ বাংলাদেশ ক্লোজ আপ। এখানে দেখো আইসিটি, ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল, এই ট্রাইব্যুনাল একান্তভাবেই গঠিত হয়েছিল 71-এর যুদ্ধ অপরাধীদের বিচার করার জন্য। এটা যদি পরিবর্তন করতে হয় তার জন্য পার্লামেন্ট লাগে, পার্লামেন্ট তো নেই, পার্লামেন্ট ভেঙে দেওয়া হয়েছে। এটা একটা এক্সিকিউটিভ অর্ডার দিয়ে, একটা অধ্যাদেশ দিয়ে এটা চেঞ্জ করে বলা হলো যে না, শুধু 71-এর না, এই জুলাই অগাস্টের সময়ও যেসব হত্যাকাণ্ড হয়েছে তারও বিচার করা হবে। তো ইট ইজ ইললিগাল বিকজ উইদাউট পার্লামেন্ট ক্লিয়ারেন্স এটা হতে পারে না। এক। 2 নম্বর হচ্ছে এখানে বিচার হলো শেখ হাসিনার বিচার হচ্ছে, একটা প্রধানমন্ত্রী, হ্যাঁ, একটা ডিফেন্স উইটনেস নেই, 50টা প্রসিকিউশন উইটনেস, কিন্তু ওনার ডিফেন্স উইটনেস একটাও নেই। এবং ওনার যে লয়ার, যাকে গভর্নমেন্টই সেট আপ করে দিয়ে, সেও বলেছে যে এ বিচার ঠিক মতো হয়নি। সব থেকে বড় কথা হচ্ছে ভারতের কাছে যখন বাংলাদেশ বলছে যে শেখ হাসিনাকে ফেরত দাও, সেই যে নোট ভার্বাল তো খুবই ইনফর্মাল ব্যাপার ডিপ্লোম্যাটিক ইয়েতে, তার সাথে ওরা কি সার্টিফাইড কপি অফ দ্য জাজমেন্ট সেটা দিয়েছে যে দিস ইজ দ্য সার্টিফাইড কপি অফ দ্য জাজমেন্ট, এর পরিপ্রেক্ষিতে আমরা শেখ হাসিনাকে ফেরত চাই, দেয়নি। কেন জানো? আমরা জার্নালিজমে কপি এডিট করি না, হ্যাঁ, জাজমেন্টকে এডিট করা যায়? তুমি জাজমেন্ট একটা ওপেন কোর্টে বলে দিলে, পড়ে দিলে, কখনোই নয়। জাজমেন্ট এডিট হচ্ছে কেন? জাজমেন্টের মধ্যে এমন অনেক ত্রুটি আছে যেটা দেখানো হয়েছে। তাজুল সাহেব তো জামাতি লোক তো, হ্যাঁ, যে ওই চিফ প্রসিকিউটর, আর মুর্তাজা যে আইসিটির মেইন জাজ, তো সাহেবরা এসছে, জামাত আবার সাহেবদের নিয়ে এসছে, ওই টপিক অ্যাডমেন্ট, ওরা বোধহয় কিছু পয়েন্ট আউট করেছে। এখন এই জাজমেন্ট এডিট হচ্ছে, এই জন্য জাজমেন্টের সার্টিফাইড কপি এমনকি শেখ হাসিনার যে লয়ার, স্টেট অ্যাপয়েন্টেড লয়ার, সেও এখনও পায়নি। তো কী বিচার এটা? আমি এখানে একটা জাজমেন্ট হবে, আমি পরের দিন ওই হাকিমের কাছে গিয়ে একটা টাকা জমা দিলে আই উইল গেট দ্য সার্টিফাইড কপি অফ দ্য জাজমেন্ট, ইটস মাই রাইট। কি জাজমেন্টটা হয়েছে তো জানতে হবে কি ধারায় আমার কী হবে, কি করা হয়েছে, হ্যাঁ। তো সেটা মুখে আমি বললাম আই এম নট গিভিং দ্য সার্টিফাইড কপি অফ দ্য জাজমেন্ট। কেন? আমার খবর হচ্ছে ওটা এডিট হচ্ছে। এডিট হয় নাকি জাজমেন্ট? একবার জাজমেন্ট প্রোনাউন্সড ইজ জাজমেন্ট, ফাইনাল। তো এগুলি মানে আইনগতভাবে এত লুপহোল রেখে সব কাজ হচ্ছে। ইউনূস সাহেব এটা জানেন যে ওনার ফেভারেবল একটা গভর্নমেন্ট যদি না আসেন উনি প্রচণ্ড প্যাঁচে পড়বেন। এই জন্য এখন ওনার রাষ্ট্রপতি হওয়ার একটা প্রচণ্ড অভিলাষা। কেন? রাষ্ট্রপতি হলে সব থেকে প্রথম যেটা, ওনার বিরুদ্ধে আর কোনো মামলা হবে না। হি উইল গেট ইমিউনিটি ফ্রম প্রসিকিউশন। কেউ কোনো মামলা করতেন না। কেন? উনি আগেও নানা রকম উল্টোপাল্টা কাজ করেছেন। আমরা যেটা বাংলা বলি 2 নম্বরই না 24 নম্বরই কাম করছে, হ্যাঁ, মানি লন্ডারিং, ফাইন্যান্সিয়াল ইরেগুলারিটিস, লেবার ল ভায়োলেশন, এগুলি তো ওনার হয়েছে, ওনার মামলা হয়েছে। এবার উনি এসেও নানা রকম কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, ওনার নিজের গ্রামীণ বিএসএফ কোম্পানিকে এটা পাইয়ে দেওয়া, ওটা পাইয়ে দেওয়া, এমনকি এত ছ্যাঁচড়া লোক, এক কথা আমি এই টার্মটা ব্যবহার করছি,
কবে উনি নোবেল প্রাইজ পেয়েছেন তার উপর ওনাকে ট্যাক্স দিতে হয়েছে, সেটা উনি ওই ট্যাক্সটা মকুব করাচ্ছেন যাতে উনি রিফান্ড পান। মানে এই টাইপের লোক হচ্ছে ইউনুস। তো এই থেকে বাঁচার জন্য উনি রাষ্ট্রপতি হলে ইমিউনিটি ফ্রম প্রসিকিউশন, সেকেন্ডলি হিল বি দ্য সুপ্রিম কমান্ডার আর্ম ফোর্সেস, আর্মির উপর কন্ট্রোল থাকবে, আর্মিটা একটা বড় ফ্যাক্টর। আর এই নির্বাচনটা যদি এই গণভোটের সাথে হয়, ইয়েস নো, জুলাই সনদের সব থেকে প্রথম জিনিসটা কি, রাষ্ট্রপতির হাতে অধিকতর ক্ষমতা। তার মানে এই জুলাই সনদ গৃহীত হওয়ার পর একটা ফেভারেবল গভর্নমেন্ট এসে যদি ইউনুসকে রাষ্ট্রপতি করে, চুপ্পু সাহেবকে সরিয়ে দিয়ে, হি উইল বি দ্য মোস্ট পাওয়ারফুল প্রেসিডেন্ট ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ। তো উইন উইন ওনার জন্য সবটাই। কীরকম উইন উইন, যে এগুলি হলে ওনার জন্য ভালো, আর যদি এইসব গোলমাল কিছু হয়ে যায়, টন্ডগোল হয়, তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার থেকে গেল, উনি চিফ অ্যাডভাইজার থেকে গেলেন। বলছি এর পরেও যদি শেখ হাসিনাকে ভারতবর্ষ ফেরায়, তাহলে দক্ষিণ এশিয়ার কূটনৈতিক শক্তি হিসাবে ভারতের অবস্থান কি লঘু হয়ে যাবে? ভারত ফেরত পাঠাবে না, এটা আমি 200% শিওর। তার প্রথম কারণ হচ্ছে এই একটা ব্যাপারে টোটাল পলিটিক্যাল কনসেনসাস এসেছে। যখন শেখ হাসিনার বিরুদ্ধে এই জাজমেন্ট আসলো, তুমি লক্ষ্য করে নিশ্চয়ই দেখেছো, বিজেপি, কংগ্রেস, লেফট, মোহাম্মদ সেলিমও এখানে সবাই স্টেটমেন্ট দিয়েছে এটা অপোজ করে। সবাই বলেছে এই বিচার প্রক্রিয়া একেবারেই গলতায়ে ভর্তি, হ্যাঁ, ইট ইজ ফল্টেড, এবং শেখ হাসিনাকে ফেরত পাঠানো যাবে না। এবং দিল্লিতেও যারা আজকে ক্ষমতা আছেন তারাও মোটামুটি বহিনজি কো বাপস নেই ভেজেঙ্গে, এই ব্যাপারে একটা কনসেনসাস আছে। আর 2 নম্বর হচ্ছে বাংলাদেশ মিনিমাম ব্যাপারটা তো করেনি, ওরা ওখানে মেঠো বক্তৃতা দিয়ে চেঁচামেচি করছে শেখ হাসিনাকে ফেরত পাঠায় নেই, ভারত চক্রান্ত করছে। আরে ভাই, তুমি একটা এক্সট্রাডিশন রিকোয়েস্টের যে বেসিক ফর্মালিটি, আর এটা তো তৈয়ব সাহেবের বোঝা উচিত, উনি ফরেন সেক্রেটারি ছিলেন নিজে, হ্যাঁ, ইউনুস না জানতে পারে কি অন্য যারা এইসব ছেলে চ্যাংড়া যারা আছে ওইসব চেঁচামেচি করে, রোজই 7 সিস্টার দখল করে ফেলে, ওইসব হাসনাত সার্জিসে, এদের কথা আমি ছেড়ে দিচ্ছি, এত কিছুই জানে না। কিন্তু তৈয়ব সাহেব তো জানা উচিত যে ফরেন অ্যাডভাইজার, তো উনি এগুলি কী বলছেন টলছেন আবল তাবল যে ওনাকে ফেরত দেবো। আরে ভাই, ইউ মেক এ প্রপার কেস ফর দ্য এক্সট্রাডিশন। আমার মনে হয় না শেখ হাসিনাকে ফেরত পাঠানোর ব্যাপার আছে। আর শেখ হাসিনা তখনই ফেরত যাবেন, যেটা জয়শঙ্কর পরিষ্কার বলতেছে, ওয়েন শি ওয়ান্টস, যখন তিনি চাইবেন। তো তিনি কখন চাইবেন সেটা বাংলাদেশের অনেক কিছু পট পরিবর্তনের উপর নির্ভর করবে। এই অবস্থায় নিশ্চয়ই উনি যাবেন না, কেন এই অবস্থায় গেলে উনি এয়ারপোর্টে নামবেন, ওনাকে নিয়ে জেলে ঢোকাবে, আধা ঘন্টার মধ্যে ফাঁসির আদেশ কার্যকর করে দেওয়া হবে। কেন? এর পেছনে যারা রয়েছে, এই ইউনুস তো একটা ব্যক্তিগত খাড়, যেটা আমরা কলকাতায় চলতে আসা খাড় রয়েছেই, মামলা টামলা ইত্যাদি। যদি এক সময় ইউনুস প্রচুর সুবিধা নিয়েছেন গ্রামীণ এই জায়গা জমি ইত্যাদি শেখ হাসিনার সরকারের, কিন্তু এই জামাত, এই যে 71-এর পরাজিত শক্তি, এদের তো আনফিনিশড এজেন্ডা হচ্ছে, বঙ্গবন্ধুর পুরো পরিবারকে হত্যা করা হয়েছিল, 2 মেয়ে বেঁচে গেছিল, এদের আনফিনিশড এজেন্ডা হচ্ছে, তার জন্য বিএনপি জামাতের কোয়ালিশন সরকারের আমলে যে শেখ হাসিনার উপর গ্রেনেড অ্যাটাক হয়েছিল অগাস্টের 21 তারিখ 2004, প্রায় মারাই যান, কত লোক মারা গেছে ওখানে। জিল্লুর রহমান রাষ্ট্রপতি ছিলেন, ওনার স্ত্রী আইভি রহমান আমাদের খুবই প্রিয় আপা, হ্যাঁ, মহিলা লীগের সেক্রেটারি ছিলেন, উনি মারা গেছেন, আরও অনেক নেতা মারা গেছে। তো শেখ হাসিনাকে ঘিরে রেখে এই আমির হোসেন আমুটামুরে ওনার যান বাঁচিয়েছে। এখনও আপা মানে শেখ হাসিনা কানে ঠিক মতো শুনতে পান না, ওই তখন বোমটম, তো শি ওয়াজ নিয়ারলি কিল্ড। তো এরা শেখ হাসিনাকে মারা, এদের একটা মানে বঙ্গবন্ধুর খানদান শেষ করে দেওয়া হয়। দিস ইজ দ্য পাকিস্তানি পলিটিক্স, টিপিক্যাল পাকিস্তানি পলিটিক্স, যেটা আমি বললাম না যে পাকিস্তানের এই ভূত বাংলাদেশ থেকে তো পুরোপুরি কোনো দিন যাননি। এই ভূতটা মাঝে মাঝে চাগার দিয়ে ওঠে, এখন আবার চাগার দিয়ে উঠছে। এবং দেখো পাকিস্তানিদের আসা যাওয়া, জনাবদের আসা যাওয়া কত বেড়ে গেছে, হ্যাঁ, মিলিটারি ডেলিগেশন, এর মধ্যে 5-6টা ডেলিগেশন এসে গেছে। আর একটা জিনিস মনে রেখো, রাজনীতিবিদরা অনেক সময় লেকচারবাজি করতে চলে যায়, কি ডিপ্লোম্যাটরা এটা থাকতে হবে আনুষ্ঠানিক, আর্মির লোক, মিলিটারি লোক, অ্যান্ড আই নো ইট ভেরি ওয়েল, কোনো সময় উইদাউট এ টাস্ক, উইদাউট এ অবজেক্টিভ কোনো দিন আসে, এরা একটা মতলব নিয়ে এখানে আসছে। 2 নম্বর, হাফিজ সাঈদের রাইট হ্যান্ড ম্যান ইফতেশান, সে এসে 2বার ঘুরে গেছে। তো হাফিজ সাঈদ লস্করে তাইবা, ভারতের বিরুদ্ধে ওই বম্বের 26/11 অমুক তমুক, তারা হঠাৎ বাংলাদেশে এসে কেন ঘুরছে? আর পাকিস্তানের আর্মি চিফ পরিষ্কারই বলছেন, নেক্সট টাইম উই হিট ইন্ডিয়া, উইল হিট ইন্ডিয়া ফ্রম দ্য ইস্ট। এখানে ব্যাপারটা কি জানো, একটা বড় স্ট্র্যাটেজিক খেলা হচ্ছে। পাকিস্তান একটা 2 ফ্রন্টের মধ্যে পড়ে গেছে, ইন্ডিয়ার সাথে তো তাদের গোলমাল,
আফগানিস্তান যেখানে তালিবানকে আনার পেছনে পাকিস্তান আইএসআই, আজকে তালিবানদের সাথে ওদের মারামারি, পাকিস্তানিদের সাথে কারোরই বনিবানাত নেই। হ্যাঁ, তো তালিবানদের সাথে তাদের মারামারি, রীতিমতো যুদ্ধ হচ্ছে, মারপিট হচ্ছে। আর তেহরিকে তালিবান পাকিস্তান, তারা ওই খাইবার পাখতুনখোয়াতে হামলা চালাচ্ছে, অর্থাৎ পশতুন পাঠান যারা, আমরা যাদের চলতিতে পাঠান বলি। কেন? ওদের রাগ হচ্ছে कि पाकिस्तान को सबसे ज़्यादा इज्जत जिस वजह से मिला है क्रिकेट वर्ल्ड कप, कौन जीता है? इमरान खान, ही इज ए पठान पश्तून। तो इमरान साहब को 2 साल जेल में रख दिया है, कोई केस नहीं है, कुछ नहीं है। এটা ওরা মনে করছে, বালুচিস্তানে তো যুদ্ধ চলছে রীতিমতো, যে এটা পাঞ্জাবি ফ্যাসিজম, ওরা এই কথাটা ইউজ করে। হ্যাঁ, তো ইসলামের জিগির তুলে পাকিস্তানে যেমন বাঙালিদের একসময় 71-এ রাখতে পারেনি, পশ্চিম পাকিস্তানে তো বালোচরা এগেনস্টে, সিন্ধে একটা অ্যান্টি ফিলিং আছে, একসময় জিএ সিন্ধ মুভমেন্ট হয়েছে, এখন পাঠানরাও পশতুন তাহফুজ মুভমেন্ট খুব স্ট্রংলি মানে অ্যান্টি আর্মি, অ্যান্টি সেন্ট্রাল গভর্নমেন্ট মুভমেন্ট হচ্ছে। তো ওরা এখন চেষ্টা করছে কি, হাম তো ভাই 2 फ्रंट का चक्कर में फंस गए, हिंदुस्तान को भी 2 फ्रंट का सिचुएशन में डाला जाए। কি বাংলাদেশে কাটি করো, তাহলে এখানে যদি গন্ডগোল একটা হয় তাহলে 2 फ्रंट। আজকে যদি ওখানে পেহেলগামে অ্যাটাক হলো, তার রিটালিয়েশনে ইন্ডিয়া রিটালিয়েট করলো, এই জিনিসটাই যদি পাকিস্তান জেহাদি পাঠিয়ে উত্তরবঙ্গ দিয়ে দার্জিলিংয়ে ট্যুরিস্ট এরিয়াতে একটা অ্যাটাক করে, কি পাঠানকোটে যেভাবে এয়ারবেসে অ্যাটাক করেছিল, আমাদের এখানে বাগডোগরা হাসিমারা আছে, ওখানে যদি একটা টেরর অ্যাটাক হতেই পারে। বাংলাদেশ में अभी हमारे लोग सत्ता हुकूमत संभाले हुए हैं, मैं उर्दूতেই বলছি, ওরা যে तो हुकूमत संभाले हुए हैं, तो उधर घुसेंगे और वहाँ से घुस के हिंदुस्तान पे हमला बोल देंगे। এই জন্য আসিফ মুনির বারবার বলছে উইল হিট ইন্ডিয়া ইন দ্য ইস্ট, ওদের এই মতলব আছে। এবং এই জন্য পাকিস্তানের এই জেনারেল সাহেবরা, চিফ অফ স্টাফ, জয়েন্ট চিফ অফ স্টাফের ডিরেক্টর, অমুক তমুক, আর্মি চিফ, নেভি চিফ, সব এসে ঘুরে যাচ্ছে, ওকে, পারপাস নিয়ে আসছে। তো এই ব্যাপারে ইন্ডিয়ার কে, ওরা পাকিস্তান ইন্ডিয়াকে একটা 2 ফ্রন্টে ফেলতে চাইছে। এবং বাংলাদেশের ঘটনাও বলি, এবং এই যে আন্দোলন এত বলা হয়, ইউনুস তো নিজেই বলেছে এটা মেটিকুলাস ডিজাইন। তো এর মধ্যে আমেরিকা যেমন ছিল, টার্কিশ অ্যান্ড পাকিস্তানি ইন্টেলিজেন্সের একটা বিরাট রোল। আপনার কাছে পাকিস্তানের কথা আপনি বারবার বলছেন, এবং পাকিস্তানের ভূত বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছে। ইমরান খান, কিছুদিন আগে তার একটা খবর বেরোলো যে তিনি মারা গেছেন, তার মৃত্যুর খবর বেরোলো। আবার দেখা যাচ্ছে যে বিভিন্ন সোশ্যাল হ্যান্ডেলে তার পোস্ট পাওয়া যাচ্ছে। আসলে ইমরান খান কি বেঁচে আছেন? যদি বেঁচে থাকেন তাহলে তিনি কি অবস্থায় রয়েছেন? আমার মনে হয় ইমরান খান বেঁচে আছে কি নেই, এর তো যা বলে যে আল্লাহ ভরসা, আল্লাহ জানে। কিন্তু যেটা ব্যাপার, ওনার যারা সমর্থক, তারা এই ধরনের পোস্ট ইচ্ছে করে দিচ্ছে যাতে পাকিস্তান সরকার একটা ইয়েস নো, একটা প্রমাণ কিছু একটা সামনে আনতে বাধ্য হয়। এবং ওরা যাচাই করার চেষ্টা করছে। কেন? ইমরানের ছেলেরা, ইমরানের স্ত্রী, কাউকেই তো ইমরানের সাথে দেখা করতে দেওয়া হচ্ছে না। হ্যাঁ, এটা তো একটা অদ্ভুত ব্যাপার। হ্যাঁ, তো এখানে ভারতে যে ক্ষমতাবান লোক জেলে যায়নি তা তো না, আমাদের কাছে বিহারে লালু প্রসাদ যাদব চিফ মিনিস্টার থাকা অবস্থায় জেলে গেছে। কিন্তু এটা কি হয়েছে যে তার ছেলে পেলে তার সাথে দেখা করতে পারবেন, তার স্ত্রী দেখা করতে পারবেন, তাহলে এটা তো বেসিক লিগ্যাল একটা ব্যাপার। পাকিস্তানে সবই হয়। এখন পাকিস্তানে যেটা হচ্ছে, পাকিস্তান ইমরান খানকে এই যে জেলে নেওয়া, ইমরান ইজ ওয়ান পাকিস্তানি প্রাইম মিনিস্টার যে ইন্ডিয়ার সাথে জেনুইন একটা ফ্রেন্ডশিপ চায়। কেন জানো? পাকিস্তানে যারা রাজপুরুষরা বিভিন্ন সময় ক্ষমতা এসে, তার মধ্যে ভারতকে সঠিকভাবে যদি কেউ বুঝে থাকে ইমরান। কেন? ও ক্রিকেট খেলার সময় দীর্ঘদিন ইন্ডিয়াতে খেলাধুলো করেছে, এখানে বিরাট সমাদর পেয়েছে, যদিও পাকিস্তানের ক্যাপ্টেন, তারপরে ওকে নিয়ে লোকে লাফালাফি করেছে। তো ইমরান খান, আমি জানি বিভিন্ন সময় আমার অনেক পাকিস্তানি প্রেসের বন্ধু বান্ধব বলছে, আরে ये फौज वौज वाले बकवास करते हैं, हिंदुस्तान हमारा दुश्मन नहीं है, हम वहाँ गया के खेलते रहे हैं, जिस तरह से हमारा तारीफ हुआ है, মানে আমাকে যেভাবে সমাদর করেছে এরা, মানে ইভেন ইন্ডিয়া যেখানে হেরে যাচ্ছে সেখানেও আমার খেলা নিয়ে তারিফ আমাদের। হ্যাঁ, তো এর জন্য ইন্ডিয়া আমার দুশ্মন না, আমরা খেলাধুলা করেছি। এবং এটা তুমি মনে রেখো যে ইমরান যখন প্রথম প্রাইম মিনিস্টার, তুমি মনে আছে কপিল দেব, সিদ্ধু, গাভাস্কার সবাইকে ইনভাইট করেছে। ভাই বাইরে মাঠে লড়া হয়। সৌরভ গাঙ্গুলিকে জিজ্ঞেস করো, সৌরভ গাঙ্গুলি শাহিদ আফ্রিদির বাড়ি থেকে কাবাব খায়নি, খেয়েছে। এটা সবাই জানে, এদের ব্যক্তিগত স্তরে মাঠে লড়াইটা হয়। তারপরে ইন্ডিয়া পাকিস্তান ভীষণ ভালো বন্ধুত্ব, শোয়েব আক্তারের সাথে এমনিতে বাউন্সারের পর বাউন্সার দিচ্ছে, কিন্তু মাঠের বাইরে আরে দাদা আ যাও, ব্যাঠতে হ্যাঁ, কাবাব সবাব,
একটা ভালো সম্পর্ক থাকে, যেটা বাংলাদেশের সাথে আমাদের লোকজনের হয়। হ্যাঁ, যে সাকিব আল হাসান টাসান মানে দাদা গুরুদেব লোক, ইন্ডিয়ার ক্যাপ্টেন, আরে বোঝো তো, নাইট রাইডার্সে এসে খেলছে টেলছে, এইসব ব্যাপার ট্যাপার আছে। তো ইমরান এই যে ব্যাপারটা ও বলছে না, এটা পাকিস্তান আর্মির একেবারে রুটে হিট করছে। কেন? পাকিস্তান আর্মি যে বিরাট আর্মি, ডিফেন্স বাজেট বাড়ানো, আর্মি রাজার মতো, এটার কারণটা ইন্ডিয়া এনিমি, ইন্ডিয়া দুশ্মন হ্যাঁ, इसलिए हमको तैयारी करना है, এই ডিফেন্স বাজেট বাড়া। আর্মি তার এই ন্যারো প্রফেশনাল ইন্টারেস্টের জন্য ইন্ডিয়ার সাথে এই ঝামেলাটা জিয়ে রাখছে। আর্মি এটা জিয়ে রাখছে, এটা সলিউশন করা যায়। পারভেজ মুশারফ তো নিজেই আর্মি চিফ থেকে যখন প্রেসিডেন্ট হয়েছিলেন বলেছিলেন যে আই ওয়ান্ট টু সলভ দ্য প্রবলেম অফ কাশ্মীর, এবং এসে আগ্রা টাগ্রায় ঘুরেও গেছে। উনি মনমোহন সিংকে বলেছিলেন ইউ আর এ পাকিস্তানি শিখ, আই এম এন ইন্ডিয়ান মুসলিম, কারণ আমার রুট ইন্ডিয়াতে, তোমার রুট পাকিস্তানে, তো লেট আস সলভ দিস প্রবলেম ওয়ান্স অ্যান্ড ফর অল। তারপর তো উনি ক্ষমতাচ্যুত হলেন আলাদা। তো আর্মি এটাকে জিয়ে রাখতে চায়, আর্মি এটাকে জিয়ে রাখতে চায়। এই জায়গাতে ইমরান খান কল দ্য ব্লাফ, এবং এর জন্য এত রাগ এই আসিম মুনির, এবং আসিম মুনিরকেও আইএসআই চিফের পোস্ট থেকে সরিয়েছিল পায়। তো এটা একটা ব্যক্তিগত খুন্দাক, যেটাকে বলে উর্দুতে, যে খুন্দাক হ্যাঁ ইসলিয়ে ইসকো সবক শিখাও। সুবিধা আর একটা জিনিস যেটা এই সময়ে বাংলাদেশের মধ্যে সবচেয়ে মানে বেশি দেখা যাচ্ছে, বিগত 15 মাস ধরে যেটা সবচেয়ে বেশি প্রকাশ্যে এসেছে, বাংলাদেশের একাংশে ভারত বিরোধী অবস্থান। আপনি কি মনে করেন যে এটা এখনই, নাকি এর সলতে পাকানোটা অনেক আগে থেকেই শুরু হয়েছিল? এই যে ভারত বিদ্বেষী কার্যকলাপ, ভারত বিদ্বেষী মানে স্লোগান, এবং সেখানে এখন বর্তমান সময়ে দেখা যায় ডক্টর ইউনূস ভারত বিদ্বেষী কার্যকলাপ স্লোগানে কিছুই বলছেন না, সবসময় নিশ্চুপ থাকছেন। নিশ্চুপ থাকছেন না, উনি হাওয়াও দিচ্ছেন। হ্যাঁ, এমন সব বই টই যাতে নর্থ ইস্ট ইন্ডিয়া বাংলাদেশের মধ্যে দেখানো হচ্ছে, সেই বই উনি পাকিস্তানের জয়েন্ট চিফ অফ স্টাফের চিফ জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মির্জা শামশাদ মির্জাকে প্রেজেন্টও করেছেন। উনিও বাতাস দিচ্ছেন। এখানে কারণটা কি জানো, এই ব্যাপারটা আছে বাংলাদেশের একটা সেকশনের মধ্যে। বাংলাদেশ খুব মেরুকৃত সমাজ, তো সাধারণ মানুষ, আমি যতটুকু বুঝি, দে আর নট অ্যান্টি ইন্ডিয়ান। কেন? সাধারণ মানুষ কোনো তার ওখানে যে প্রয়োজন, যেটা বাংলাদেশে পায় না, তার জন্য বাংলাদেশের মানুষ কোথায় আসে চিকিৎসা করতে? কোথায় আসে? ইন্ডিয়াতে। আমার ছোটো বোনরা বাংলাদেশে শাড়ি কিনতে হলে ঈদের আগে কোথায় আসে? চলো ক্যালকাটায় যাই। কেন? আমি জিজ্ঞেস করেছি যে তোদেরও তো শাড়ি খুব ভালো, জামদানি টামদানি। বললো হ্যাঁ জামদানি, রাজশাহী সিল্ক, কিন্তু ওই একটা দুইটা ব্যাগ। ইন্ডিয়া এসে আমি দক্ষিণাবন কলকাতাতে যদি ঢুকি, 30টা 20টা স্টেটের এম্পোরিয়াম, 20 রকম শাড়ি পাই, এই ভ্যারাইটি এবং দাম। তো শাড়ি কেনার থেকে, ছেলেপেলেদের লেখাপড়া শেখানোর থেকে শুরু করে, হ্যাঁ, ঈদের বাজার করার থেকে শুরু করে চিকিৎসা, প্রত্যেকটা ব্যাপারের জন্য তো এইখানে আসে। এছাড়াও বাংলাদেশে একজনের হাতে প্রথম টাকা যখন আসে, আমার এটা দেখা একেবারে, সে প্রথম কোথায় যায়? চলো মিয়া ক্যালকাটায় যায়, একটু ঘুরে আই। সিঙ্গাপুর, ব্যাংকক ওগুলি পড়ে বেশি টাকা হলে, কিন্তু অল্প একটু টাকা পাইছি, একটু বিদেশ টিদেশ কোনোদিন করিনি, চলো মিয়া ক্যালকাটায় যায়। তো এইটা আমি মনে করি না যে অ্যাভারেজ লোকের মধ্যে অ্যান্টি ইন্ডিয়ান বিয়ে। এখন কেউ ভিসা চেয়েছে, ভিসা পায়নি, সে অত দুটো গালি দেবে, হ্যাঁ ইন্ডিয়ান হারামজাদা ভিসা দিল না। কিন্তু ভিসাটা ইন্ডিয়া ভিসার জন্য যে লাইন পড়ে, এখনও যদি ইন্ডিয়া খোলাভাবে ভিসা দেয়, কী পরিমাণ অ্যাপ্লিকেশন হবে, এটা থেকে তুমি বুঝতে পারবে। যে একটা ফিগার ছিল 2022 ফিগার, যে বাংলাদেশে আর দ্য বিগেস্ট সেগমেন্ট অফ ট্যুরিস্ট ইন ইন্ডিয়া, 23% অফ দ্য টোটাল ফরেন ট্যুরিস্ট কামিং টু ইন্ডিয়া বাংলাদেশ। কেন? তো অ্যাভারেজ মানুষের মধ্যে ওই ব্যাপারটা নেই। কিন্তু বাংলাদেশের রাজনৈতিক মহলে যারা 71-এর পরাজিত শক্তি, এবং তারপরেও কিছু কিছু ওই চীনপন্থী, হ্যাঁ, কমিউনিস্ট, জাসদ, একটা অ্যান্টি ইন্ডিয়ান একটা সেগমেন্ট ছিল। ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে এরা ক্ষমতাবান লোকজনের সমর্থন যখন পায়, এরা চাঙ্গা হয়ে ওঠে। তাই আওয়ামী লীগ থাকলে এরা একটু চুপচাপ থাকে, আওয়ামী লীগ ক্ষমতায় যখন থাকে না, তখন এরা একটু ক্ষমতায়, যেমন জেনারেল জিয়া এরশাদের আমলেই প্রথম এই হাওয়াটা দেওয়া হয়েছিল। হ্যাঁ, এবং তখন গোলাম আজম ফিরে আসলেন, জামাতকে আবার বৈধতা দেওয়া হলো। এবং বিভিন্ন সময়ে এই যে রাজনৈতিক মহলটা, বিএনপিও কিন্তু এই জিনিসটা, এবং জামাত তো বটেই, এই জায়গাটাতে হাওয়া দিয়ে ওরা রাজনীতি করেছে যে ভারত একটা আগ্রাসনের দিকে আছে, ভারত আমাদের খাইয়ে ফেলবে, হ্যাঁ, ভারত আমাদের দখল করে ফেলবে। আমি একটা কথাই এখানে বলবো, ভারতের নেতারা এত বেকুব না। সিকিম ভারতের মধ্যে এসছে, কি সিকিমকে একটা কায়দা কানুন করে ইন্দিরা গান্ধীর সময় ভারতে আনা হয়েছে।
বাংলাদেশ ভারতে আসলে ভারতের রাজনীতির ব্যালেন্স পাল্টে যাবে। বাংলাদেশ ভারতে আসলে সিকিমের মতো একটা এমপি না, 70টা এমপি ইন্ডিয়ান পার্লামেন্টে যাবে। পশ্চিমবঙ্গের সাথে যোগ দাও, ত্রিপুরা আসাম যোগ দাও, 130-35টা বাঙালি এমপি। আগামী দিনে প্রাইম মিনিস্টার ভারতবর্ষের রেড ফোর্টে দাঁড়িয়ে লেকচার নরেন্দ্র মোদী, অমিত শাহ, রাজনাথ সিং না, বা রাহুল গান্ধী না, বেঙ্গলের কেউ দেবে। ওই ভুল ইন্ডিয়ান নেতারা করবে না, এটা এরা বোঝে না। ইন্ডিয়া আমাকে লয়ে নেবে, আরে তোমাদের নিলে মিয়া এখানে ভারতের প্রধানমন্ত্রী ইন্ডিয়ান হবে, কারো দয়াতে না, কারো দয়াতে না। নর্মাল কোর্সে ডেমোক্রেসিতে নাম্বারস কাউন্ট ভাই, সংখ্যার একটা ব্যাপার আছে, আর ইন্ডিয়াতে একটা ডেমোক্রেটিক সেট আপ আছে। তো এগুলি ভারতের নেতারা এত বেকুব কেউ না। হ্যাঁ, বাংলাদেশ একটা ফ্রেন্ডলি কান্ট্রি হিসেবে থাকবে। ইন্ডিয়ার মেইন টার্গেটটা কি? বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড কানেক্টিভিটি। কেন? পাকিস্তানের আমলে, পূর্ব পাকিস্তানের আমলে নাগা, মিজো এইসব গেরিলা আন্দোলনকে পাকিস্তান হাওয়া দিত এই পূর্ব পাকিস্তানে ঘাঁটি করে। 71-এ মিসেস গান্ধীর ওখানে ঢোকা, উনি তার বাঙালি আবেগের জন্য ঢোকেনি। পাকিস্তানকে ভাঙো, হস্টাইল পাকিস্তানের জায়গায় একটা, ওনার কথা আমি বলছি, একটা ফ্রেন্ডলি বেঙ্গলি নেশন, তাহলে এখান থেকে আর আমার কোনো সিকিউরিটি থ্রেট হবে না। এক, 2 নম্বর হচ্ছে কানেক্টিভিটি। ভারতের উত্তর পূর্বাঞ্চল একটা বিচ্ছিন্ন অঞ্চল, বাংলাদেশের ভেতর দিয়ে একটু ট্রানজিট হলে ভারতের পক্ষে সুবিধা, লোকজনের যাতায়াতের সুবিধা। এই দুটো তো ভারতের মেইন ইন্টারেস্ট। আর যে লোকজন এসব আবল তবল কথা ইদানিং আমি শুনছি, এসব টোকাইরা, বাংলাদেশের বসে টোকাই, মানে রাস্তার ছেলে পেলে ওই আন্দোলনে হঠাৎ করে নেতা পেতা হয়ে যে ভারতে আমরা টাকা না পাঠালে তোমরা কি, হোয়াট ইজ দ্য সাইজ অফ ইউর ব্লাডি ইকোনমি? ম্যাক্সিমাম ইকোনমিক্স জানলে তো এইসব কথা বলা উচিত। ইন্ডিয়া 4th 5th লার্জেস্ট ইকোনমি দ্য ওয়ার্ল্ড, বাংলাদেশ কোথায়? বাংলাদেশ থেকে টাকা না আসলে, এই আসিফ নজরুল, হ্যাঁ, ল অ্যাডভাইজারটা 26 লক্ষ ভারতীয় বাংলাদেশে চাকরি করছে। তা আমি আসিফকে চিনি, ওই 26 লক্ষ ভারতীয় চাকরি করে, মিয়া দেখাও তো। এখন তো তোমরা ক্ষমতা আসতো, তো 26 লক্ষ লোককে ফেরত পাঠাও। তো 26 লক্ষ লোক ফেরত পাঠালে তো চোখে পড়বে, কোথায় 26 লক্ষ? এগুলি সব শালা বাতেলা বলি না আমরা, কাঁচা কলকাতার ভাষায় হচ্ছে বাতেলা। 26 লক্ষ ভারতীয় কোথায়? আমি বললাম যে 2-1 লক্ষ লোক ওখানে হয়তো কাজ করে, তো তোমরা তাদের নিয়ে যাও, দে আর টেকনিশিয়ান। অনেকে মানে গায়ে গতরে খাটার লোক চায় না, সেটা বাংলাদেশে যথেষ্ট। সাম আইটি ইঞ্জিনিয়ার, সাম পিপল, যেমন আমাকে বিডি নিউজ নিয়ে গেছিলো। কেন? বিডি নিউজের এইটার আমার প্রাক্তন বিবিসি কলিগ বলল, দাদা আমার ইংলিশ ওয়েবসাইটটা, আমার দেশে তো মাতৃভাষা করতে গিয়ে ইংরেজিটা লাটে উঠছে, তো তুমি আমার ইংলিশ সাইটটা একটু দেখো। ঠিক আছে, আমি ওখানে গিয়ে, আমারও বাংলাদেশ, আমি একটা ত্রিপুরার ছেলে, আদিবাড়ি কুমিল্লা, বাংলাদেশে যাবো, ইলিশ মাছটা খাওয়াবে ছোটো বোনরা, দুলাভাইরা, হ্যাঁ। এবং আমি এক পাতে বসে 26 পিস ইলিশ খাওয়ালো। আমার দুলাভাই এখন উনি জেলে আছেন বেচারা, সুপ্রিম কোর্টের জজ মানিক। 26 পিস ইলিশ খেয়েছেন? তো আমার ছোটো বোন, ওর বউ বলছে, তোমার দুলাভাইরা আজকে 10টা ইলিশ। জজ সাহেবকে খুশি করার জন্য, জজ সাহেব যাতে ধারা টারাটা ভুলভাল না দেয়, কেউ দিয়ে গেছে, রাখেন মিয়া, বাংলাদেশে তো এগুলি চলে, রাখেন মিয়া। তো 10 ইলিশ দিয়ে গেছে, আমাকে বললো, আমি বললাম তুই ভাজ, আর কিছু করতে হবে না। আমাকে বলছে জ্যাতা ইলিশ, মানে জ্যান্ত ইলিশ। জ্যান্ত ইলিশ, আমি আগরতলার ছেলে, আমরা চাঁদপুরের ইলিশ খুবই সুস্বাদু, জ্যান্ত ইলিশ তো খাইনি, ছুটে গেল। বললাম ভাজ, এক পাতে বসে 26 পিস ইলিশ খেয়েছে, হ্যাঁ। তারপরে 2টো মিল অফ, সেটা আলাদা কথা। তো এক পাতে তুই শুধু ভাজ। ওর নাম হচ্ছে কলি, সাবের আহমেদ কলি, হ্যাঁ। তো মানিক ভাই জজ, ওই কলিকে বলেছে শালাবাবু, আমাকে শালাবাবু বলতো। এই ধরনের সম্পর্ক। শালাবাবুরে জ্যাতা ইলিশ মাছ আইসে, তাই তো খাইতে ভালোবাসে, তাই না আমাগো মানুষ, মানে আমি তো ওই কলকাতিয়া না, ওই জন্য তাই না আমাগো মানুষ, মানে ও আমাদের লোক। তো ওই তৌফিকও আমাকে, দাদা আপনি আমাদের লোক, আপনি আমাগো মানুষ, আপনি দিল্লি টিল্লিতে বিবিসি ছাড়ছেন, আমাগো এখানে আয়া পড়েন, আমার ঠিক আছে। বেশ, আপনার কাছে আরেকটা প্রশ্ন, আপনার কি মনে হয়, একদিকে জেলে রয়েছেন ইমরান খান, আর আরেকদিকে শেখ হাসিনা ভারতবর্ষে কাটাচ্ছেন তার প্রিয় দেশকে ছেড়ে, কার লড়াইটা বা কার সময়টা খুব কঠিন বলে মনে হয়, শেখ হাসিনা নাকি ইমরানের? এখানে আমি আরেকজনের কথা অবতারণা করব, অং সান সুচি। কারণ শেখ হাসিনা যেমন আমার আপা, আমি ওনাকে আপা বলেই ডেকেছি, সম্পর্ক খুব ভালো। অং সান সুচি বার্মার এত বড় লিডার মায়ানমারের, উনিও আমার আন্টি। কেন? ওনার হাজব্যান্ড অক্সফোর্ডে আমার প্রফেসর ছিলেন, মাইকেল হ্যারিস সাহেব। তো আমাকে বাসায় নেমন্তন্ন করে নিয়ে গেছে, হ্যাঁ। বলেছে, ডু ইউ ফ্যান্সি বার্মিজ ফুড? আমি বলছি, আই নো ইউ আর ম্যারিড টু দ্য ডটার অফ মার্শাল অং সান। তো আন্টি আমাকে জিজ্ঞেস করেছে যে, মানে উনি তো দিল্লিতে ছিলেন, ওনার মা অ্যাম্বাসেডার ছিল, তো বলেছে যে
कैसा है একটু একটু হিন্দি আমরা বামালা সা আন্টি মানে আই স্পিক বার্মি বামালা স্যার শি ওয়াজ শক। তো অং সান সুচির সাথে আমার ইকুয়ালি ভালো সম্পর্ক, উনিও জেলে আছেন। ইমরান খানের অবস্থা অং সান সুচির অবস্থা একই হচ্ছে, কারণ দুটো জায়গাতেই সেনাবাহিনী একেবারে মানে ক্ষমতাধর। মায়ানমারে তো কু করে ওরা ডাইরেক্ট ক্ষমতা, পাকিস্তানে ওরাই ক্ষমতাধর, শাহবাজ শরীফ টরিফ। সামনে তো মায়ানমারে নির্বাচনও রয়েছে, চলছে তো, এক রাউন্ড তো হলো, আরও 2 রাউন্ড বাকি আছে। তো এখানে ওই যে ঠিক বাংলাদেশের মতো, বাংলাদেশে যেমন আওয়ামী লীগকে ব্যান করা হয়েছে, ওখানে অং সান সুচির পার্টি ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসিকে ব্যান করে দেওয়া হয়েছে, তা নিবন্ধন বাতিল করে দেওয়া হয়েছে। যার ফলে এখন ওই সেনাবাহিনী পন্থী যে ইউএসপিডিপি, যার নেতা একজন প্রাক্তন জেনারেল থিন সেন, আগে প্রেসিডেন্ট ছিলেন, এবং ওই সব আর্মির লোকজন ওই রিটায়ারমেন্টের পরে ওখানে গিয়ে রাজনীতি করে, ওই পার্টি হচ্ছে ইউএসডি। ওরা জিতছে, ওরা বলছে উই আর উইনিং মেজরিটি। আরে ইউ আর উইনিং মেজরিটি বিকজ এনএলডি ইজ নট দেয়ার। ঠিক পাকিস্তানও তাই। পাকিস্তানে যদি আজকে সঠিক নির্বাচনে এরা সব উড়ে যাবে, ইমরান খান হই হই করে জিতবে। বাংলাদেশও এত সব গোলযোগ টোলযোগ, ফ্যাসিবাদী ট্যাসিবাদী। আমার কথা হচ্ছে ইউনূস সাহেবের যদি গুর্দার জোর থাকে, বুকের পাঠা থাকে, বিএনপি জামাতের যদি বুকের পাঠা থাকে, তারেক রহমান যদি মাইকালাল হয়ে থাকে, আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দাও। বাংলার মানুষ ডিসাইড করুক এ ফ্যাসিস্ট কিনা। যদি বাংলার মানুষ মনে করে এরা অবাঞ্ছিত ফ্যাসিস্ট, ভোট দেবে না, আওয়ামী লীগ হেরে যাবে। কিন্তু আওয়ামী লীগকে নির্বাচনে দাঁড়াতে দেবে না কেন? নির্বাচনে দাঁড়াতে দিলে আমি জোর গলায় বলছি 250 সিট আওয়ামী লীগ পাবে। তো আওয়ামী লীগ এই বাজারেও ওই যে একটা সেন্টিমেন্ট তৈরি হয়েছে যে আগেই ভালো আসছিলাম, শেখের বেটির আমলেই ভালো আসছিলাম, এই যে ভোটটা কিন্তু খুব কম নয়। আর আওয়ামী লীগের নিজস্ব একটা 35-40% ভোট আছে। এর সাথে যদি এই ভোটটা যোগ হয় যে আগেই ভালো আসছিলাম, হ্যাগো দিও না, আওয়ামী লীগ এই বাজারেও নির্বাচন জিতবে। দে উইল নট গেট 250 সিট, যেটা ওই রিগিং ফিগিং করে। এটা তো দরকার ছিল না। আসলে হয়েছে কি, আওয়ামী লীগের গণ্ডগোলটা যেটার জন্য আওয়ামী লীগ বদনাম করিয়েছে, এটা শেখ হাসিনা না। এই যে নতুন করে একটা পার্টিতে কালচার শুরু হলো যে টাকা পয়সা নিয়ে নমিনেশন দাও। আওয়ামী লীগের ট্র্যাডিশনাল লিডারশিপ এই বাংলার লিডারদের মতনই মধ্যবিত্ত, মাস্টার মশাই, প্রফেসর, লয়ার, ব্যারিস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, যাদের টাকা নেই কিন্তু মানুষ রেসপেক্ট করে, স্ট্রং মিডল ক্লাস লিডার। এই জায়গাটা 10-12 বছরে পাল্টে গেল। এই নমিনেশন নিয়ে, নমিনেশনের জন্য টাকা নেওয়া শুরু হলো, এবং কিছু শক্তিধর লোক, হ্যাঁ, এরা তো এতে করে কি হলো, এই ব্যবসায়ী ভুইপড় ব্যবসায়ীরা সব এমপি মন্ত্রী হয়ে গেল, যারা আজকে কিন্তু সব পালিয়েছে, কেউ শেখ হাসিনার পাশে নেই। এই জায়গাতে আওয়ামী লীগ মার খেয়েছে। কিন্তু আওয়ামী লীগ যদি সঠিক ক্যান্ডিডেট দেয়, যারা সংগ্রাম করা তৃণমূল স্তরে, আমি প্রচুর লোকজন এরকম চিনি, প্রচুর, যুবলীগ, ছাত্রলীগ, ইয়াং লিডার, মহিলা, হ্যাঁ, আওয়ামী লীগ এই বাজারেও 250 সিট পাবে না, কিন্তু আওয়ামী লীগ 160 থেকে 70টা সিট পেয়ে যেত যদি আওয়ামী লীগকে। এই জন্যই তো নির্বাচন করতে আওয়ামী লীগকে ব্যান করছে। তো আওয়ামী লীগের অবস্থা, শেখ হাসিনার যে অবস্থা, একই অবস্থা ইমরান খানের, একই অবস্থা অং সান সুচির। এর পেছনে আর্মি, আর বাংলাদেশে আর্মি ওয়াকার সাহেব ভালো ভালো কথা বলেন। ওয়াকার সাহেব, এটা তো ওয়াকার সাহেব এই আন্দোলন যদি আটকাতেন, যারা লোকজন ভাঙচুর করছে, যারা শেখ হাসিনার বাড়িতে থেকে লুটপাট করছে, ওর ইভেন অন্তর্বাস তুলে ধরছে সব ছোট লোকের দল, এদেরকে আর্মি আটকানোর দায়িত্ব না? আর্মিকে ডাকা যখন হয়েছে ইন এইড টু সিভিল অথরিটি, আই উইল নট ফায়ার অন মাই বয়েস। হোয়াট ডু ইউ মিন? এখানে যদি আর্মি নামায় এরকম একটা গণ্ডগোল হয়, এই যেমন কলকাতা একবার ওই তাসলিমা নাসরিনকে নিয়ে হয়েছিল, আর্মিকে নামানো হয়েছে, তো আর্মি কি প্রয়োজন হলে ফায়ার করবে? নিশ্চয়ই করবে, টু রেস্টোর ল অ্যান্ড অর্ডার, দ্যাট ইজ দেয়ার জব। তো এখানে ওয়াকার সাহেব একটা খেলাধুলো করলেন। আর উনি ইদানিং দেখবে কালকেও না পরশু দিন জামাতের আমিরের কাছে যাচ্ছেন। ওনার পরিবার কিন্তু, উনি বিয়ে করেছেন শেখ হাসিনার ফ্যামিলিতে, কমলিকা হচ্ছে শেখ হাসিনার ফুফু, মানে পিসির মেয়ে, কিন্তু ওনার ফ্যামিলিটা কিন্তু জামাত ঘরা না। ওনার কাকা টাকারা কিন্তু ওই পিস কমিটি পাকিস্তানের ওই সব, হ্যাঁ। তো উনি কিন্তু ওই দেখবে প্রথমেই জামাত তখন ব্যান পার্টি, তখনও ব্যান ছিল, পরে ইউনূস সাহেব তুলেছেন। উনি এই যে আলোচনার জন্য আওয়ামী লীগকে বাদ দিয়ে এই যে অন্তর্বর্তী সরকার গঠনে উনি প্রথম কিন্তু জামাতকে ডাকলেন, জামাতের নাম নিয়ে। এবং এখন উনি কিছু বলেই শফি হুজুর, মানে জামাতের যে শফিকুর রহমান, ওনার কাছে চলে যান, ওনার শফি হুজুর বলে, তার কাছে চলে। উনি এই শফি হুজুর পরশু দিনও গিয়ে তার সাথে 1 ঘন্টা গোপন মিটিং করছে। ওয়াই ইজ দ্য আর্মি চিফ মিটিং দ্য চিফ অফ জামায়াত ইসলামী? উনি তো তারেক রহমান দেশে ফিরে এসছেন, তারেক রহমানের বাবা, আর যাই হোক, হি ওয়াজ দ্য জেনারেল, হি ওয়াজ দ্য আর্মি চিফ, দ্য চিফ মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর, তার সাথে তো উনি সৌজন্যমূলক সাক্ষাৎ করেনি ওয়াকার সাহেব।
তো ওনার প্রেফারেন্সটা উনি ক্লিয়ারলি বোঝাচ্ছেন কার সাথে। সো ওয়াকার অ্যান্ড ইউনুস বোথ ওয়ান্টস জামাত। ওয়াকারের তাহলে চাকরি বাকরি থাকবে, উনি চিফ থেকে যাবেন, পরবর্তী সময় ইউনাইটেড নেশনস ফেশনস ওইটা আমেরিকার সাথে ধান্দা করে একটা কিছু ম্যানেজ করছে। আর ইউনুস সাহেব ওই বললাম রাষ্ট্রপতি হতে পারবে, কেন বিএনপি বা আওয়ামী লীগ ক্ষমতা আসলে ইউনুসকে রাষ্ট্রপতি করবে না, বিএনপিরও নিজের অনেক নেতা টেতা আছে। জামাত করবে। কেন জামাত করবে? জামাত পৃথিবীতে একটা মোল্লার পার্টি, হার্ডলাইন ইসলামিস্ট, যেটা আজকে পৃথিবীতে অনেকেই দে ডিসলাইক। ওর জন্য একটা নোবেল লরিয়েট, উনি বিদেশ টিদেশ যাবেন, মিটিমিটি করে সুন্দর করে ইংরেজিতে গুছিয়ে গুছিয়ে বলবেন, এই ধরনের একটা লোক সামনে রাখার জন্য, যে ফেস অফ বাংলাদেশ গভর্নমেন্ট, ওরা চায় ইউনুসকে রাষ্ট্রপতি করতে। আর ইউনুস জামাত ছাড়া ইউনুসকে কে সাপোর্ট করবে? এই জন্য জামাতকে ইউনুস চায়, জামাতকে তোল্লাই দিচ্ছে, জামাতকে ইলেকশনে নানা রকম সুবিধা করে দেওয়ার চেষ্টা করছে। তুমি দেখো যদি নির্বাচন হয়, ম্যাক্সিমাম বুথ মাদ্রাসাতে হবে, এবং মাদ্রাসার ওই প্রিন্সিপালরা হবে প্রিসাইডিং অফিসার, তারা তো জামাতের লোক। তা আওয়ামী লীগের লোকজন এই যে টেরর ক্রিয়েট করা হচ্ছে, হিন্দুদের উপর আক্রমণ কেন করেছে? দিস ইজ পলিটিক্যাল। ইউনুস যে বলছে এটা পলিটিক্যাল, ইয়েস ইট ইজ পলিটিক্যাল। কেন? হিন্দুরা যাতে গিয়ে ভোট না দেয়, কেন হিন্দুদের ভোট তো আর জামাতকে দেবে না। আওয়ামী লীগ না থাকলে বিএনপিকে দেবে, আওয়ামী লীগ থাকলে আওয়ামী লীগকে দেবে। হ্যাঁ, তো এখানে টেরর ক্রিয়েট করা, আওয়ামী লীগের লোক মারধর রেগুলার হচ্ছে যাতে আওয়ামী লীগের ভোটাররা ভোট দিতে না যায়। ওই ভোটটাই কিন্তু ছাপ্পা ভোট, শেষ বেলায় জামাত দিয়ে বেরিয়ে যাবে যদি প্রিসাইডিং অফিসার ওদের লোক। এই ছক ওরা করে ফেলেছে। শুধু বাংলাদেশের বর্তমান সমাজ, বিশেষ করে কয়েকদিন আগে দেখলাম হাসনাত আবদুল্লাহ তো বটে, এর আগেও অনেক বাংলাদেশের বর্তমান সমাজকে বলতে দেখা যায় সেভেন সিস্টার্স নিয়ে নানা রকম হুমকি, সেভেন সিস্টার্স দখল করে নেব। এটা আক্ষরিক অর্থে আপনি কীভাবে দেখেন? রেটরিক বলার জন্য একটা অ্যান্টি ইন্ডিয়ান স্পিরিট। কেন এখন এই অ্যান্টি ইন্ডিয়ান হাওয়া ছাড়া জামাত, এনসিপি, এদের আর কোনো পলিটিক্যাল ক্যাপিটাল নেই। এরা কেউ ডেভেলপমেন্টের কথা বলছেন যে আমরা আগামী দিনে আসলে আওয়ামী লীগ যেটা করেছে আমরা করবো না, আমরা এই জায়গাতে অর্থনীতি এই সব কিছু জানেই তো না, লেখাপড়া আছে নাকি সব। এরা ওই একটা অ্যান্টি ইন্ডিয়া, ইন্ডিয়া ইন্ডিয়া ইন্ডিয়া, আমরা সেভেন সিস্টার দখল করবে। I have studied in an Indian military school. I have served in the army. I am telling you, let them try. আর আরেকটা জিনিস এরা বোঝে না, এরা ভাবছে কি সেভেন সিস্টার্স একেবারে ওদের মানে এই জন্য বসে আছে। ওই দু একটা পরেশ বড়ুয়া টড়ুয়া ছা, আরে ভাই সেভেন সিস্টার, আমি আসামে দীর্ঘদিন কাজ করেছি, আমি বাংলা যতটা ভালো বলি অসমীয়া ততটাই ভালো। আসামের মতো জায়গায় বা সেভেন সিস্টার্সের অন্য সব জায়গায় এনিমিটা কে? বাংলাদেশি। ওরা তো বাংলাদেশি বিতরণের নিয়ে 6 বছর আন্দোলন করেছে। আজকে ওরা বাংলাদেশিকে দুশ্মন বলে মনে করে। আসামের মুখ্যমন্ত্রী 2 বেলা চিৎকার করে বাংলাদেশি মেজরিটি হয়ে যাবে। তো এই বাংলাদেশিরা ওখানে গেলে একেবারে জামাই আদর করে ওদের আসেন মিয়া বলবে নাকি? ওরা খেলাবে। সব থেকে আগে এই সেভেন সিস্টারের লোকজন বাংলাদেশিদের দেখলে প্রথম করে, এবং এর শিকার অনেক বাঙালি হয়ে যায়। কেন? ওরা মনে করে বাঙালি মানেই সব বাংলাদেশি। হ্যাঁ, কেলা বাঙালো খেরিব লাগে, খারাপভাবেই বলে এটা। হ্যাঁ, যার জন্য দেখবে। এবং ওখানে কিন্তু একটা জিনিস, মানে ওয়েন দে লুক অ্যাট বেঙ্গলি, দেখবে এনআরসিতে এই জন্য এত লোকের নাম বাদ করেছে, ম্যাক্সিমাম বাঙালি, হিন্দু মুসলমান উভয়ই। ওখানে ওরা সুবীর ভৌমিক সাবির আহমেদ একই ব্যাপার, বাঙালি তার মানে বাংলাদেশি, একে বার করো। আর 2 নম্বর কথা হচ্ছে যে মিলিটারি পাওয়ার দিয়ে যদি বলতে চাই, আমি বলবো হাসনাত আবদুল্লাহ, তুমি কোনোদিন একটা 303 রাইফেল তুলে ফায়ার করছো? এনসিসি করছো? তো এত বড় বড় হুঙ্কার দিচ্ছ, গিভ ইট এ ট্রাই, চেষ্টা করে দেখো না সেভেন সিস্টার্স। তারপরে কি হবে দেখে নাও। পাকিস্তানের যা হয়েছে তার থেকেও খারাপ অবস্থা হবে তোমাদের। তো এগুলি কেউ কোনোদিন বাংলাদেশ আর্মিকে যুদ্ধ করবে না। কেউ তো বার্মিজ আর্মির সামনে দাঁড়াতে ভয় পায়। আরাকান আর্মি যে একটা গেরিলা ফোর্স, তারা বিস্তীর্ণ অঞ্চল পার্বত্য চট্টগ্রামে দাপিয়ে বেড়াচ্ছে, বাংলাদেশ আর্মি ওখানে ভয়ের চোটে পেট্রোলিংয়ে যায় না। আমি এরিয়াগুলি তোমায় বলে দিচ্ছি, কারণ আমার ওখানে লোকজন আছে। এই চাকমা টাকমা আমার প্রচুর, এদের আলী কদম, রুমা, এই জোনটা দিয়ে আরাকান আর্মির যে এখন নাম্বার 2% ইজ মাই ফ্রেন্ড খাইন টোকা, ও আমাকে বলে দি বাংলাদেশি সোলজার্স, দে আর কাভার্স ব্রাদার, দে আর কাভার্স, দে ডোন্ট কাম হিয়ার, উই আর ইন কন্ট্রোল অফ দিস এরিয়া। হয়ে গেল। বাংলাদেশ আর্মি, তুমি আরাকান আর্মি সামলাইতে তোমার দম বাইরে যা, তুমি সেভেন সিস্টার ইন্ডিয়ান আর্মি শোনো, ইভেন আমাদের ওয়ার্স্ট টাইম 62 যুদ্ধ, নানা কারণে আমরা যুদ্ধে হেরেছি, কিন্তু যে ডিফেন্স ইন্ডিয়ান আর্মি দিয়েছে, 2টো শুধু ঘটনা বলবো। ব্যাটেল অফ রেজাংলা, কুমাও রেজিমেন্ট, মেজর শয়তান সিং, এক কোম্পানি মানে 120 সোলজার,
একটা ফুল চাইনিজ ব্রিগেড 3,000 সোলজারের এগেইনস্টে দাঁড়িয়ে 7 দিন যুদ্ধ করে। তারপরে বলেছে গলি খাতাম হয়ে গিয়ে বেয়োনেট লোড করো, চার্জ। 118 জন মারা গেছে, 2 জন অজ্ঞান হয়ে পড়ে গেছে, আহত হয়ে তারা বেঁচে গেছে। এই 2 জনই বেঁচে আছে। দিস ইজ ইন্ডিয়ান আর্মি, জসওয়ান্ত সিং। 54 জন লোক নিয়ে হাবিলদার জসওয়ান্ত সিং, অফিসার ইনজিওর্ড হয়ে পড়ে গেছে, ও কমান্ড নিয়ে কমান্ডার বলে একটা ফুল চাইনিজ রেজিমেন্টের এগেনস্টে বা 1000 সোলজারের এগেনস্টে 7 দিন 8 দিন যুদ্ধ করে। ইভেন চাইনিজরা যখন সে মরে গেছে, মানে টুপি খুলে, চাইনিজ আর্মি ইজ অলসো এ প্রপার আর্মি, দে স্যালুটেড। এটা তো আর্মির একটা ট্র্যাডিশন আছে যে তোমার সাথে যুদ্ধ হলো, বাট ইফ ইউ হ্যাভ ফট ভেরি ওয়েল, আই উইল গিভ ইউ এ স্যালুট, অফকোর্স আই উইল গিভ ইউ এ স্যালুট। আমাদের যখন কার্গিলে পাকিস্তানের সোলজাররা মারা গেছে, তাদের পুরো মৌলবি ডেকে নিয়ে ইসলামিক কায়দায় বেরিয়াল দিয়েছে, কারণ পাকিস্তানিদের নিতে রিফিউজ করেছে। কেন? পাকিস্তান অফিসিয়ালি বলছিল হামারা আর্মি উধার নেই গিয়া, এ লোক মুজাহিদ লোক গিয়া। কিন্তু মুজাহিদ লোক গিয়া, এদিকে আইডেন্টিটি কার্ড হচ্ছে নর্দার্ন লাইট ইনফ্যান্ট্রি, ছাগল তো সব। তো বাংলাদেশেও এই পাকিস্তানি মার্কা ছাগলের তো অভাব নেই, ওই হাসনাত আবদুল্লাহ, সারজি সালাম। আরে মিয়া, তুমি একটা 303 রাইফেল তুলে দেখছো কোনো দিন কতটা ঝাঁকা লাগে রিভার্স অন্য সব? এগুলি বলে লাভ নেই, এগুলি বলার, ওটা হচ্ছে মাঠটা গরম করে রাখো, নির্বাচন অবধি মাঠটা গরম, রাজপথে ছেলে পেলে থাকলে। বাংলাদেশে একটা চালু কথা আছে রাজপথ দখল, বুঝতে পেরেছো? তো রাজপথটা দখলে রাখলে, যে রাজপথ দখলে রাখে সে ক্ষমতায় আসে। একটা অ্যান্টি ইন্ডিয়ান হাওয়া ছাড়া এদের তো আর কোনো ক্যাপিটাল নেই। হ্যাঁ, তো ওই ইন্ডিয়াকে গালিগালাজ করো, কিন্তু দেখবে ওই যে হাদি এত ইন্ডিয়াকে গালিগালাজ দিত, ওকে ও গুলি যখন লেগেছে, তারপরে ওকে যেই অ্যাম্বুলেন্সটা করে হসপিটাল নিয়ে, ওই অ্যাম্বুলেন্সটা ইন্ডিয়ার দেওয়া। ওকে, তো এগুলি বলে লাভ নেই। গিয়ে দেখবা তার বোন বা ভাবি হয়তো এই শাড়ি তো মিয়া ইন্ডিয়ার থেকে আনছে, ওইসব বলে লাভ নেই। এখনও এই বাজারে ইউনুস তো এত হুমহাম করছে, বা ইউনুসের লোকজন ইন্ডিয়ার থেকে কনসেশনাল রেটে চাল চাইছে কেন ভাই? হ্যাঁ, আমাকে বিবি নন্দী রয়ের খুব প্রবাদ প্রতিম অফিসার, আমি খুব ভালো সম্পর্ক, বাঙাল মানুষ আমার মতো, বলতো বাংলাদেশ সিধা করতে এইসব দিল্লি শরমাজি ভারমাজিরা বোঝে না। আমি জামু পেট্রাপোল, ওই সীমান থেকে 2টা ট্রাক ড্রাইভারের কষায় 2টা থাপ্পড় মারো, ওরা স্ট্রাইক করবে, 7 দিন বাংলাদেশে গাড়ি যাবে না, চালের দাম 50 থেকে 100-150 টাকা কিলো হবে, দেখবা লম্বা হয়ে তোমার পায়ে পড়ছে। সে বাংলাদেশ সিধা করতে 5 মিনিট লাগে। তো এগুলি বলে লাভ নেই, এগুলি রেটরিক ডায়ালগ। ইন্ডিয়া এগুলি করবে না, কারণ ইন্ডিয়া এটা বোঝে যে বাংলাদেশ মানুষ আমার দুশ্মন না, এই জন্য এইসব জিনিস যাচ্ছে। ইন্ডিয়া থেকে কাঁচামরিচ পেঁয়াজ না গেলে কি অবস্থায় সেটা তো আমরা দেখি, এগুলি বলে কোনো লাভ নেই। এগুলি তৃণমূল স্তরে আমরা দেখেছি, বাংলাদেশে থেকে দেখেছি। চিকেন নেক্স এখন সবচেয়ে চর্চিত বিষয়, এটা নিয়ে আপনার বিশ্লেষণ? ভাই, এটা একটা ভৌগোলিক বাস্তব যে ভারতের 7টা উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যর সাথে ভারতের মূল ভূখণ্ডের সংযোগ হচ্ছে ওই শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক, যেটা 22 কিলোমিটার চড়া। এর উত্তরে, এই কারণেই তো ইন্ডিয়া এত সিকিমকে ভারতের মধ্যে আনা দিয়েছিল, যাতে এই চিকেন নেকের একটা পোর্শন সুরক্ষিত হয়ে যায়। সিকিমটা ইন্ডিয়াতে আসলে সিকিমে ইন্ডিয়ান আর্মি থাকবে। ওই জায়গাটাতে ইন্ডিয়ার হেভিয়েস্ট মিলিটারি ডিপ্লয়মেন্ট। অত ছোট জায়গায় ইন্ডিয়ার, আমি ডিটেল ইচ্ছে করে বলবো না, কারণ দ্যাটস এ মিলিটারি সিক্রেট, বাট আই ক্যান টেল ইউ ইটস এ হেভিলি ডিপ্লয়েড। ওখানে ইন্ডিয়ান আর্মির হেভি ডিপ্লয়মেন্ট ওইটুক ছোট্ট জায়গায়। কেন? ওর উত্তরে ওই যে ডোকলাম, যেখানে ভুটানের ওই এরিয়া, যেখানে চীনারা একটু ঢোকার ধান্দা করছিল, ওইখান থেকে চীনারা যদি অ্যাক্সেস পেয়ে যায়, ইটস হার্ডলি 60 কিলোমিটার্স, দে ক্যান রোল ডাউন এই জামফেরি রিচ। তারপরে ওইখান থেকে মানে একেবারেই ওই জল ঢাকা রিজার্ভ ফরেস্ট, অ্যান্ড দেন ইউ আর অন দ্য শিলিগুড়ি করিডোর, দে ক্যান কাট ইট আউট। তো আমার মেইন থ্রেট তো বাংলাদেশ না, বাংলাদেশ আর্মি চিকেন নেক টেক, ওদেরও চিকেন নেক আছে। ওই রংপুরের ওই অঞ্চলটা, এদিকে ফেনীর এই অঞ্চলটা কেটে দিলে চিটাগাং ইন্টারেস্ট খায়। সো উই হ্যাভ 1 চিকেন নেক, বাংলাদেশ হ্যাজ 2 চিকেন নেক। হ্যাঁ, তো তুমি যদি আমার মুরগির গলার দিকে দেখো, আমি বাংলাদেশের ভাষায় বলতেছি উদ্দেশ্য করে, তো তুমি যদি আমার মুরগির গলার দিকে দেখো, তোমার 2টা মোরগ আছে, আমি 2টারই কাইটে দিতে পারি। ওইগুলি নিয়ে ভাই উই আর নট বদার্ড অ্যাবাউট বাংলাদেশ অ্যাজ এ মিলিটারি থ্রেট। বাংলাদেশ যেটা যে পাকিস্তানি এখানে ঢুকে টেরার ফেরার, ওইটা একটা রিয়েল প্রবলেম। ওইখানে আমাদের ডেভেলপমেন্ট চিকেন নেক আছে, চায়না ফেস করে, কেন ওখান থেকে চায়না বেশি দূরে না। এবং চায়না ভুটানের সাথে যে সীমান্ত নিয়ে হচ্ছে, চায়না বলছে উত্তর ভুটানে অনেকগুলি পাসালাং ভ্যালি ট্যালি আমরা ছেড়ে দেবো, ডোকলামটা আমাদের চাই, কেন ডোকলামটা পেলে ওই জায়গাতে। তো ওইখানে আমাদের চিন্তার কারণ চায়না, নট বাংলাদেশ। আপনার চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী
তিনি নাকি হিংসায় মদদ দিয়েছেন, দিনের পর দিন তাকে জেলে কাটাতে হচ্ছে। আপনি কি মনে করেন তার আসামি পক্ষের আইনজীবী যখন সওয়াল করতে যাচ্ছে যে কোথায় প্রমাণ আমার মক্কেলের যে তিনি হিংসা করেছেন বা হিংসায় মদদ দিয়েছেন, তার কণ্ঠরোধ করা হচ্ছে, আদালতের মধ্যে মারধর, এই সব কিছুর ফলে বাংলাদেশে কি সত্যি আইনের শাসন স্থাপন করা সম্ভব হবে? আইনের শাসন স্থাপন করার জন্য প্রচণ্ড একটা প্রচেষ্টা লাগবে, ইচ্ছা লাগবে। এটা অত সহজ হবে না, কারণ 1-1.5 বছর এই ইউনূস সাহেব যে অরাজকতা, যে মাৎসন্যায় যেটাকে বলে তৈরি করেছেন, এখন তো ওনারও কন্ট্রোলে নেই। এই মবোক্রেসি যেটা তৈরি হয়েছে, ডেমোক্রেসি তো না, মবোক্রেসি। এবং এখানে আইনের শাসন মানে কী ধরনের ভুয়ো মামলা দেওয়া হয়েছে। এই যে আমার ছোটো বোন তারান আলী, আমি খুব জোর গলায় বলতে পারি, একটা মাছি মারতে গেলে ও বাড়ির কাজের মহিলাকে ডাক দেবে, কামের বুয়া এদিকে আও তো, শি ক্যানট কিল এ ফ্লাই। সে নাকি স্কুটারে করে গিয়ে শেখ হাসিনার সাথে, প্রধানমন্ত্রী এবং টেলিকমের মন্ত্রী, 2 মহিলা স্কুটারে করে গিয়ে কাকে হত্যা করে, একটা গল্পটাও বানাতে পারে না। সে নাকি চাকু ছুরি না, পিস্তল বন্দুক না, ওই যে মন্ত্রীদের গাড়ির সামনে যে ফ্ল্যাগ থাকে, ওই ফ্ল্যাগের মাস্ট খুলে নাকি কাকে স্ট্যাপ করেছে। তারা গালি, মানে এটা আনবিলিভেবল। তো এই ধরনের মামলা হয়েছে, আরও এই ধরনের কত যে মামলা হয়েছে। তো মানে বাংলাদেশে একটা কথা আমরা শুনতাম যে বাঙালদের একটা, এই বাঙালের হাইকোর্ট দেখানো একটা কথা আছে না, কেন যে 2 বাঙাল শহরে গেছে, ফিরে আসতে লঞ্চ ঘাটে দাঁড়িয়ে আছে, লঞ্চ আসতে 2 ঘন্টা, বলে সময় কাটতেছে না রে, তুই আমার বিরুদ্ধে একটা মামলা দে, আমি তোর বিরুদ্ধে একটা মামলা দিই। তো মোটামুটি ওইরকম একটা ব্যাপার, যে দেওয়ার জন্য মামলা দেওয়া হয়েছে। আইনের শাসন বলতে এখানে কিছু নেই, সব মানে ভুয়ো, মানে চূড়ান্ত ভুয়ো সব অভিযোগ দিয়ে মামলা দেওয়া হয়েছে। হ্যাঁ, এবং অনেক ক্ষেত্রে তার কোনো ট্রায়ালও হচ্ছে না। হ্যাঁ, যেগুলি আসল কেস তার কোনো ট্রায়াল হচ্ছে না, সেগুলির কোনো মামলা নেই। যে পুলিশ হত্যা হয়েছে, পুলিশকে মেরে টাঙিয়ে রাখা, মানে বেছে বেছে আওয়ামী লীগ ওই ধরনের লোকজনের বিরুদ্ধে মামলা দেয়। চিন্ময় কৃষ্ণবাবু ইস্কনের লোক, এদের ভয়টা কি জানো তো, ইস্কনের একটা ইন্টারন্যাশনাল একটা মাইলেজ আছে। ইভেন তুলসী গ্যাবার্ড, যে আমেরিকার ডিরেক্টর ন্যাশনাল ইন্টেলিজেন্স, উনি কিন্তু ইস্কনের সদস্য, এবং ইস্কনকে দিয়েই উনি, ইস্কনের মাধ্যমেই হিন্দু ধর্ম অবলম্বন করেছে। এই সব কারণে ওরা ইস্কনকে একটু টাইট দেওয়ার চেষ্টা করছে। বিভিন্ন জায়গাতে কিছু ইস্যু ছিল জমি জমা নিয়ে, কিন্তু চিন্ময় কৃষ্ণ তো কেস উঠছেই না। তুমি বিচার তো করবে, কেসটা তো উঠতে হবে, লিস্টিং হতে হবে। একবার সেই মারামারি হলো, তারপরে কোন উকিল মার্ডার হয়েছে, কি হয়েছে, তো সে তো জেলে ছিল, সে কি করে মার্ডার করিয়েছে। এখন বলা হচ্ছে উনি মার্ডারের মদত দিয়েছেন, অ্যাবেটমেন্ট টু করে। হাউ? তাহলে তোমার জেলে তার সাথে গিয়ে কি মার্ডারেরা দেখা করছে, কি করে দেখা করছে? তাহলে প্রশ্ন তো তোমার দিকে আসবে। যেটা ধরো এই যে বিডিআর 2009-এর মিউটিনি নিয়ে বলা হচ্ছে যে ইন্ডিয়ান স্পেশাল ফোর্স ওখানে ঢুকে এই হত্যাকাণ্ডে তারা জড়িত, তোমার সীমান্ত রক্ষী। আচ্ছা, এই রিপোর্টটা কে দিচ্ছে? এক সময় বাংলাদেশের বিডিআর, বা এখন যেটা বিজেপি, মানে সীমান্ত রক্ষীদের প্রধান ফজলুর রহমান সাহেব। তা আমার কথা হচ্ছে যে ইন্ডিয়ান আর্মির 40-50 জন লোক ঢুকে হত্যাকাণ্ড করলো, তো তুমি তো সীমান্ত রক্ষীদের প্রধান, তো তুমি কি মূলা বেচতেছিলে বসে? তুমি কি মূলা বেচছিলে বসে? তো এগুলির কোনো উত্তর নেই। এগুলি হচ্ছে একটা বলার জন্য বলা, যে একটা হাওয়া তোলো, একটা অ্যান্টি ইন্ডিয়ান জিগির। আমরা একটা কলকাতায় তোমরা বলো না যে এই খবরটা খায়, এটা দে, চালিয়ে দে, তো এই খবর এগুলি খায়, এগুলি চালিয়ে দেওয়া যায়। এবং এদের কাছে আর কোনো ইস্যু নেই, কোনো ইকোনমিক ইস্যু নেই, কোনো সোশ্যাল ইস্যু নেই। ইউনূস সাহেব এবং এই যে জামাত টামাত, আমি একটা প্রশ্ন এদের করতে চাই। ইউনূস সাহেব উইমেন্স কমিশন করালেন শিরিনকে দিয়ে, তার যে রেকমেন্ডেশন, সেই রেকমেন্ডেশন তোমরা ইমপ্লিমেন্ট করবে, কারণ অনেকগুলি কমিশন ইউনূস সাহেব করিয়েছে। প্রথম পূর্ণাঙ্গ রিপোর্ট দিয়েছে এই মহিলা কমিশন, এই শিরিন, যে ইনহেরিটেন্স, ডাইভোর্স, প্রপার্টি, এই 3টা ক্ষেত্রে মেয়েদের সমান অধিকার থাকতে হবে। এটা অনেক কাঠমোল্লারা পছন্দ করছেন। ইউনূস সাহেব এটা ইমপ্লিমেন্ট করতে পারবেন তো? তাহলে কমিশনটা কেন করেছিল? তো এইসব অনেক ব্যাপার ট্যাপার আছে। মানে ইউনূস সাহেবের তো এই ইভেন গ্রামীণের প্রজেক্ট অন্য লোকজনের ছিল, এইটা উনি এইটা করে অনেক ব্যাপার আছে, মানে ইজ এ ক্রিয়েশন। এবার আপনার কাছে প্রশ্ন অনেকক্ষণ ধরে শুনবো, তোমায় আপনার সঙ্গে আলোচনা করছি, আর মাত্র কয়েকটা প্রশ্ন আপনার কাছে। এবারের যে প্রশ্নটা সেটা হচ্ছে যে জামাত বলছে খালেদা জিয়ার অবর্তমানে বিএনপি 50 টুকরো হয়ে যাবে, আর শেখ হাসিনা না থাকলে আওয়ামী লীগ শেষ। তাহলে তারেক রহমান যেভাবে ফিরলেন, 8.5 লক্ষ মানুষ তাকে সম্বর্ধিত করলো,
এবং বাসে স্লোগান লেখা সবার আগে আমার দেশ আমার বাংলাদেশ। তারেক রহমান বললেন আই হ্যাভ আ প্ল্যান। কি ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন এই সময়ের প্রেক্ষাপটে? কি তারেক রহমানই প্রধানমন্ত্রী, নাকি জামাত তাকে জোর টক্কর দেবে? জামাত ইতিপূর্বে জুনিয়র পার্টনার ছিল কোয়ালিশন, যখন বিএনপির সাথে ওরা করে 2001 থেকে 6 ক্ষমতায় ছিল। আজকে জামাতের মনে হচ্ছে যে যেভাবে পট পরিবর্তন হয়েছে তারা এককভাবে ক্ষমতায় যাওয়ার একটা অবস্থায় আছে বলে তাদের ধারণা হচ্ছে। মানে কি, ওরা দুদিক থেকেই ভোটার টানার চেষ্টা করছে, নেতাও টানার চেষ্টা করছে। কেন জামাতের ওই মাস বেস নেই। জামাত ইজ এ ডিসিপ্লিনড অর্গানাইজেশন, যেটা রাইট উইং অনেকেরই হয় অর্গানাইজেশন। ওরা বিএনপির থেকেও কিছু লোক টানার চেষ্টা করছে যারা ইসলামিক ধারার চিন্তাধারার লোকজন, যে আমরা ইসলামিক তরিকার পার্টি, বিএনপি একটা পাঁচমিশালি চলে। আর আওয়ামী লীগের অনেককে বলছে যে তোমরা তো ইলেকশনে নেই, তা আমাদের ভোটটা দাও, আমরা তোমাদের দেখে শুনে রাখবো, তোমাদের নিরাপত্তা ইত্যাদি। যেটা হচ্ছে, বাংলাদেশে দুটো মেজর পার্টি আছে, এটা ঠিক যে সেখানে একটা ডাইনেস্টির ব্যাপার আছে, এখানে শেখ ফ্যামিলি, ওখানে জিয়া ফ্যামিলি, ঐতিহাসিক কারণে। তো তারেক রহমান তো আছেন, এবং উনি তো মানে খুব বেশি বয়স না ওনার, উনি তরুণ ওনাকে বলা যায় না, কিন্তু ওনাকে বৃদ্ধও বলা যায় না, উনি মাঝ বয়স্ক। তো উনি এসছেন, উনি আসার পরে বিএনপির মধ্যে একটা জোয়ার এসছে। উনি যতক্ষণ আসছিলেন না, লোকজনের একটা ছিল এই ধরনের দলে যেটা হয় যে বেগম জিয়ার এই অবস্থা, তো কে নেতৃত্ব দেবে? অন্যরা আছে, বিএনপি তো দক্ষ নেতৃত্ব আছে, লোকজন আছে যাদের অভিজ্ঞতা আছে, মির্জা ফখরুল, মির্জা আব্বাস ইত্যাদি ইত্যাদি, আমির খসরু মাহমুদ চৌধুরী, বর্ষিয়ার নেতা টেতারা আছে। আমার ছোট বোন রুমিন ফারানা আছে, খুব পাওয়ারফুল স্পিকার, যদিও তাকে টিকিট দেওয়া হয়নি যে কোনো কারণে, সে হয়তো স্বতন্ত্র দাঁড়াবে। হ্যাঁ, আমার দেশের বোন আর কি, কুমিল্লার ব্রাউনবাড়িয়া। তো যাই হোক, এই জায়গাতে এই জামাতের এটা আশা যে এই পার্টিগুলি ভেঙে যাবে, এরা আমাদের দিকে চলে আসবে। আমার মনে হয় এটা জামাত, এটা দুরাশা, এটা সম্ভব না। বিএনপি একেবারে কাল পরশু ভেঙে যাবে এটা মনে করার কোনো কারণ নেই। তারেক রহমান এখনও আছেন, আর তারেক রহমান ছাড়াও এখানে অন্য নেতা টেতারও আছেন। পার্টিটার একটা গণভিত্তি আছে। আর বিএনপির মেইন জায়গাটা কি, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়া সাহেব মুক্তিযোদ্ধা, উনি সেক্টর কমান্ডার ছিলেন। তো সব মিলিয়ে টিলিয়ে দেখবেন তারেকও ইদানিং মুক্তিযুদ্ধের ঐতিহ্য ইত্যাদি কথা বলছেন। ওই ব্যাপারটা যতক্ষণ আছে বিএনপিও থাকবে, আওয়ামী লীগও থাকবে। আওয়ামী লীগ যদি কাল পরশু শেষ হয়ে যায়, তো জামাত তাহলে আওয়ামী লীগকে মানে ইলেকশন করতে দেওয়ার ক্ষেত্রে ওদের এত আপত্তি কেন? জামাত ইজ নট এ মেজর পার্টি অফ বাংলাদেশ। কোনো দিনই জামাত কোনো নির্বাচনে 8 থেকে 9% বেশি ভোট পায়নি, মানে ডাবল ফিগার্সে যায়নি। কারণ জামাত অলওয়েজ সিন যে ওরা পরাজিত শক্তি, 71-এ ওরা পাকিস্তানপন্থী। হ্যাঁ, যেই পাকিস্তানিরা 30 লক্ষ বাঙালিকে হত্যা করেছে, যেই পাকিস্তানিরা 2-2.5 লক্ষ বাঙালি মহিলার ইজ্জত লুটেছে, সেই পাকিস্তানিদের দোসর কারা ছিল? এই জামাত, এই গোলাম আজম, এই ব্রিগেডিয়ার আজমির বাপ, হ্যাঁ, এবং এই সব লোক যারা অনেকেই ফাঁসিতে যাদের ওঠা রয়েছে। তো তাই জন্য ওটা ঠিক না যে কাল পরশু জামাত একেবারে কিছু একটা করে ফেলবে আর বিএনপি একদম শেষ হয়ে যাবে, আওয়ামী লীগ শেষ হয়ে যাবে। ভারতে যেমন বিজেপিও থাকবে, কংগ্রেসও থাকবে। আর হঠাৎ করে যদি আজকে কেজরিওয়াল মনে করে যে আম আদমি পার্টি একেবারে, ভারতে যেমন এটা হবে না, বাংলাদেশেও ওটা ওইভাবে হবে না, অত সোজা না। আর জামাত বেসিক্যালি ইজ এ মাইনরিটি পার্টি, ইভেন নাও ইট ইজ এ মাইনরিটি পার্টি। হ্যাঁ, আগের থেকে ওদের একটু হয়তো এটা হয়েছে। জোট টোট করছে এই এলডিপি বা এনসিপি, জাতীয় নাগরিক পার্টি, এরা কটা সিট পেয়েছে এর আগে? এরা কটা সিট পেয়েছে? এদের জামানোর যায় অবস্থায়। এলডিপি কি, বিএনপির থেকে অলি সাহেব বেরিয়ে গিয়ে পার্টি করলেন। এরা মানে ছিটাফোটা, এরা স্প্লিন্টার গ্রুপ। আর এনসিপি ওই 7 সিস্টার্স ভেঙে দেবো বলে হাসনা চিৎকার করে। হ্যাঁ, ওই পার্টির সিস্টাররা তো সব বেরিয়ে যাচ্ছে, তাসনিম জারা টারা, সব মহিলা নেত্রী যারা এনসিপির, যারা জুলাই আন্দোলনের সামনে ছিল, এরা কেন সব বেরিয়ে যাচ্ছে? ওয়াই? এবং এরা তো বলছে যে জামাতের সাথে অ্যালায়েন্স হচ্ছে, আমরা এটা জানতাম না, এরা পছন্দ করছে না। কিন্তু মহিলা হিসাবে, এবং তাসনিম জারাটারা যথেষ্ট শিক্ষিত মহিলা, অক্সফোর্ডে পাশ করা ডাক্তার, এরা জামাতের সাথে অ্যালায়েন্সটাকে ভালোভাবে দেখছে না। কেন? বাঙালি মহিলারা সবাই জানে যে এই হুজুররা ক্ষমতায় আসলে আমাদের বোরখা পরিয়ে ঘরে ঢুকিয়ে দেবে, বাচ্চা পয়দা করো আর 10 ব্যাটার বিরিয়ানি রান্না করো, এই কাজ, আর কিছু। তো বাঙালি মেয়েরা আজকে যেখানে যতটা এগিয়েছে, এই জিনিসটাকে ওরা মেনে নেবে, কোনো দিনই মানবে না। বাংলাদেশে
স্ট্রং একটা জেন্ডারের একটা ব্যাপার আছে। তো ওই জায়গাটা 52% ভোটার মহিলা, আর বাঙালি মহিলা ভাই, এটা মনে রেখো। তো এইটা মেনে নেবে না। আপনার কাছে শেষ প্রশ্ন, তাহলে বাংলাদেশের ভবিষ্যৎটা কি? এবং ডক্টর ইউনূস আপনি যে কথা বললেন, তাহলে কি তিনি দেশের রাষ্ট্রপতি হতে চলেছেন? জামাত জিতলে উনি রাষ্ট্রপতি হবেন, জামাত না জিতলে উনি দেশ ছেড়ে পালাবেন না উনি জেলে যাবেন, সেটা দেখার বিষয়। সবটাই নির্ভর করছে যে নির্বাচন হবে কি না, আর হলে কে ক্ষমতায় আসবে। বাংলাদেশ একটা খুব ভয়ঙ্কর জায়গাতে দাঁড়িয়ে আছে। আমার বন্ধু লরেন্স লিফশোলস, আমার খুবই ভালো বন্ধু, একটা খুব দারুণ বই লিখেছিলেন, বাংলাদেশ দ্য আনফিনিশড রেভলিউশন। আমি ওকে বলেছিলাম তোমার টাইটেলটার সাথে আমি একমত না, আমি তোমার জায়গায় বইটা লিখলে আমি লিখলাম বাংলাদেশ দ্য ডিরেইলড রেভলিউশন। বাংলাদেশের যে বিপ্লব ৭১কে কেন্দ্র করে, বাঙালি জাতীয়তাবাদকে কেন্দ্র করে, ধর্ম নিরপেক্ষ, ভাষাভিত্তিক, সংস্কৃতিভিত্তিক জাতীয়তাবাদ, সেই বিপ্লব যেটা হয়েছিল মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে, সেই জায়গাটা বারবারই আঘাতপ্রাপ্ত হয়েছে, বারবারই ওই রেল লাইন চ্যুত করার একটা চেষ্টা হয়েছে। প্রথম মিলিটারি ডিক্টেটররা, তারপরে বিএনপি জামাতের গভর্নমেন্টের সময় নানা রকম সমস্যা হয়েছে। তো এই জায়গাতে দাঁড়িয়ে আজকে আমি মনে করছি ৭১-এর পরে এই মুক্তিযুদ্ধ, এই বাঙালি রাষ্ট্র, এই বাঙালি সংস্কৃতি ভিত্তিক, ভাষাভিত্তিক রাষ্ট্র, তার সবথেকে বড় চ্যালেঞ্জ এই মুহূর্তে এখন। তো বাংলাদেশ বাংলাদেশ থাকবে না বাংলাদেশ বাঙালি পাকিস্তান হবে, এখন লড়াইটা এই, মানে বাংলাদেশের আত্মার জন্য, দেশ হিসেবে বাংলাদেশের আত্মার জন্য, বাংলাদেশ কি পথে থাকবে তার জন্য যে লড়াইটা এখন হচ্ছে, এই লড়াইটা খুবই গুরুত্বপূর্ণ। ৭১-এর মতো হয়তো এখনই বন্দুক হাতে লোকজন মাঠে নামেনি, কিন্তু বিভিন্নভাবে লড়াইটা কিন্তু সামনে চলে এসছে। রাজনৈতিক লড়াই এটা, এবং কে জিতবে তার উপর নির্ভর করবে বাংলাদেশ আগামী দিনে বাংলাদেশ থাকবে না বাঙালি পাকিস্তান হবে। অনেক ধন্যবাদ আপনাকে সুবীরবাবু, আপনার অমূল্য সময় আমাদেরকে ধন্যবাদ। দিলেন। আমরা কথা বলছিলাম সিনিয়র সাংবাদিক সুবীর ভৌমিকের সঙ্গে, এবং তিনি পরিষ্কার জানাচ্ছেন যে বাংলাদেশ কোন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে এবং আগামীর ভবিষ্যৎ কী রয়েছে, এবং 12ই ফেব্রুয়ারি নির্বাচনটা আদৌ সম্ভবপর হবে কিনা সেটাও একটা প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে। শুনবো তোমায় আজকের মতো এই পর্যন্তই। আপনাদের সঙ্গে আবার দেখা হবে এই প্ল্যাটফর্মে অন্য কোনো অতিথিকে নিয়ে। আমি সুচারু আপাতত বিদায় নিচ্ছি।